গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য ম্যাথের ওপর থেকে 4 নম্বর ক্লাস আজ প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের উপর থেকে 3টে ক্লাস করে নিয়েছি। এছাড়া তোমাদের ফুড এসআই এবং ক্লার্কশিপ স্পেশাল জিকেজিএস এরও কিন্তু ক্লাস চলছে। সেখানে প্রায় 20 থেকে 25টা ক্লাস মতো কিন্তু কভার করানো হয়ে গেছে। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে একটা লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা নিচে ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে প্রত্যেকটা প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে তার লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো পরপর তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, বা সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো কমপ্লিট করে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকে 4 নম্বর ক্লাস। এবং তোমরা জানো যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু 25টা করে কোশ্চেন থাকে। আর ক্লাসের শুরুতে একটা কথা বলবো, যে ক্লাস শেষ হওয়ার পর যে অঙ্কগুলো আজকের ক্লাসে করানো হবে সেগুলো অবশ্যই অবশ্যই বাড়িতে কিন্তু 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর একে 4 অংশ আহ, একে 4 অংশ একজন ক্রেতা অবশিষ্টের 4/15 অংশ অপর একজন ক্রেতার নিকট বিক্রয় করেন। তারপরে তার কাছে যদি 33টা কমলা লেবু থেকে যায়, তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলো কমলা লেবু ক্রয় করেছিলেন। ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে দেবে এবং ইজি কোশ্চেন। এখানে দেখো, আমি ফার্স্টে ধরে নেব যে দ্বিতীয় জন ক্রেতা কতগুলো কমলা লেবু ক্রয় করেছিলেন। এটা ফার্স্টে বার করব না, ফার্স্টে বার করব যে বিক্রেতার কাছে, যে ফল বিক্রেতা ছিল তার কাছে টোটাল কমলা লেবু কত ছিল। তো ফার্স্টে বার করব কি, টোটাল কমলা লেবু কটা। তো টোটাল কমলা লেবু আমি ফার্স্টে ধরে নেব যে টোটাল কমলা লেবুর সংখ্যা কটা, এক্সটা। এবার এই এক্সট্রা যে কমলা লেবু ফল বিক্রেতা নিয়ে বসেছিল, তার থেকে কি করেছে, তার থেকে প্রথম 1/4 অংশ কমলা লেবু প্রথম ক্রেতা বা ফার্স্ট কাস্টমারের কাছে বিক্রি করেছে। তাহলে ফার্স্ট কাস্টমারের কাছে বিক্রি করার পর দ্বিতীয় কাস্টমারের কাছে যখন বিক্রি করছে, তখন কি করছে, অবশিষ্টের 4/15 অংশ। তাহলে ফার্স্ট কাস্টমারের কাছে কত অংশ বিক্রি করেছে, 1/4 অংশ। তাহলে 1/4 অংশ যদি বিক্রি করে, তাহলে বাকি থাকছে কত, 1 মাইনাস 1/4 অংশ। কারণ টোটালটাকে আমি ধরে নিচ্ছি 1 অংশ ছিল তার কাছে, তার থেকে 1/4 অংশ বিক্রি করে দিয়েছে। বাকি আছে কত, 1 মাইনাস 1/4, অর্থাৎ 3/4 অংশ কিন্তু এখনো তার কাছে কমলালেবু বাকি আছে। তাহলে টোটাল কমলালেবু কত ছিল, এক্সটা, তার মধ্যে বাকি আছে কত, 3/4 অংশ। তাই এক্স ইন্টু 3/4 আমি গুণ করলাম। এরপরে চলে আসো পরের লাইনে। পরের লাইনে কি বলছে দেখো, অবশিষ্টের। তাহলে অবশিষ্ট এখনো কতটা লেবু আছে ফল বিক্রেতার কাছে, এক্স ইন্টু 3/4 অংশ বাকি আছে। এই অবশিষ্টের 4/15 অংশ মানে এক্স ইন্টু 3/4 4/15 অংশ কি হচ্ছে, 4/15 অংশে অপর ক্রেতা মানে দ্বিতীয় যে কাস্টমার, দ্বিতীয় ক্রেতা তার কাছে কিন্তু বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় কাস্টমারের কাছে যদি 4/15 অংশ বিক্রি করে, তাহলে আমি যদি এই এক্স ইন্টু 3/4 অংশকে যদি আমি 1 অংশ ধরে নিই, তাহলে 1 অংশ থেকে 4/15 অংশ বিয়োগ করো, বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাবে বাকি কতটা থাকছে। বাকি থাকছে লসাগু করে বিয়োগ করলে পেয়ে যাবে 11/15 অংশ বাকি থাকছে। তাহলে এবার যদি আমি এর সঙ্গে 11/15 গুণ করি, তাহলে কি হবে, তাহলে প্রথম কাস্টমার দ্বিতীয় কাস্টমার কাছে বিক্রি করার পর ফল বিক্রেতার কাছে বাকি যে লেবুটা পড়ে আছে সেই লেবুটা আমি এখান থেকে পেয়ে গেলাম। এবং সেটাই দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে, 33টা লেবু বাকি আছে। তো এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু 33 হবে। এবার এখান থেকে ইকুয়েশনটা সলভ করো, সমান এর পাশে কাটাকুটি করো, 3 আর 11 গুণ করলে 33, এদিকে 33 কেটে গেল, 4/15 60 উপরে চলে গেল। তাহলে এক্স এর ভ্যালু কটা পেলে, এক্স এর ভ্যালু পেলে 60। এবং টোটাল কমলা লেবুর সংখ্যা কটা পেয়ে গেলে, টোটাল কমলা লেবুর সংখ্যা পেয়ে গেলে কটা, 60খানা। এবার তুমি কোশ্চেনের দিকে ফলো করো, যে এখানে কি জানতে চাইছে, টোটাল কমলা লেবুর সংখ্যা জানতে চাইছে না অন্য কিছু জানতে চাইছে। তো এখানে দেখো যে তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলো কমলা লেবু ক্রয় করেছিলেন সেটা জানতে চাইছে। তাহলে মোট কমলা লেবুর সংখ্যা কটা পেলে, মোট কমলা লেবুর সংখ্যা 60টা। প্রথম জন কিনেছে কত, 1/4 অংশ কিনেছে। তো প্রথম জন কেনার পরে বাকি থাকছে কত, দেখো বার করেছিলাম, 3/4 অংশ বাকি থাকছে। তাহলে 60-এর সঙ্গে প্রথম জনের কাছে বিক্রি করার পরে কত কমলা লেবু পড়ে আছে, 60 ইন্টু 3/4 অংশ কমলা লেবু পড়ে আছে। এবার এই যে কমলা লেবু পড়েছিল এর মধ্যে 4/15 অংশ, এখানে কোশ্চেনে খেয়াল করো, 4/15 অংশ কমলা লেবু দ্বিতীয় কাস্টমার কিনেছে। তাহলে দ্বিতীয় কাস্টমার কত কিনেছে, এর সাথে 4/15 গুণ করব। এবার এখান থেকে কাটাকুটি করে যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে। তো 4 আর 15 গুণ করলে 60, তাহলে 60 আর 60 কেটে গেল। তাহলে উপরে থাকছে 3 ইন্টু 4 মানে কত হবে, 12। তাহলে দ্বিতীয় ব্যক্তি কটা কমলালেবু কিনেছে,
দ্বিতীয় কাস্টমার কিনেছে 12টা কমলা লেবু। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে যখন ক্লাসটা শেষ হবে আরো আরেকবার ভিডিওটা রিমাইন্ড করে দেখবে, তারপরেও যদি ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যক্তি 21 কিলোমিটার দূরত্বের একটা পথকে কি করছে, প্রথম 5 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়, 4 কিলোমিটার পার ঘন্টায়। তার পরবর্তী 10 কিলোমিটার যাচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টায় ও শেষ 6 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়, 8 কিলোমিটার পার ঘন্টায়। গেলে তার গড় বেগ কত? তো ফার্স্টে যে দূরত্ব যাচ্ছে 5 কিলোমিটার, তারপরে যাচ্ছে 15 কিলোমিটার, তাহলে 5 আর 10 যোগ করলে 15, 15 আর লাস্টে যাচ্ছে কত কিলোমিটার, 6 কিলোমিটার, 15 আর 6 যোগ করলে 21 কিলোমিটার। অর্থাৎ যে 21টা এখানে বলেছিল সেই 21 কিলোমিটার কি যাচ্ছে, সে বিভিন্ন স্পিডে যাচ্ছে, মানে 3 রকম স্পিডে সে যাচ্ছে। তো এখানে গড় বেগ বার করতে বলেছে। তো এই টাইপের যখন কোশ্চেন দেবে, যেখানে স্পিড দেখতে পাবে, যেখানে ডিস্টেন্স দেখতে পাবে, যেখানে সময়ের প্রসঙ্গ আসবে, প্রত্যেকটা অঙ্ক একটাই সূত্র হবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবার এখান থেকে তোমার যেটা প্রয়োজন, টাইম দরকার হলে টাইম তুমি বার করে নিতে পারবে, ডিস্টেন্স দরকার হলে ডিস্টেন্স বার করে নিতে পারবে, স্পিড দরকার হলে স্পিড বার করে নিতে পারবে। তো এখানে ফার্স্টে তোমাদের যেটা দরকার সেটা দরকার হলো টাইম। তাহলে কোনাকুনি যদি এখানে গুণ হয় তাহলে টাইম ইন্টু স্পিড সমান টাইম ইন্টু স্পিড সমান ডিস্টেন্স। তো আমার এখানে দরকার টাইম, তো টাইমকে বাম সাইডে রাখবো, স্পিডকে ডান সাইডে নিয়ে যাব, তো ডিস্টেন্স বাই স্পিড অর্থাৎ টি ইকুয়াল টু ডি বাই এস। তো ফার্স্টে দেখো এই 5 কিলোমিটার পথ 4 কিলোমিটার পার ঘন্টায় গেছে, তাহলে টাইম কত সময় লাগছে, তাহলে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 5 কিলোমিটার, স্পিড সরি ডিস্টেন্স বাই স্পিড, এটা হলে আমরা কি পাবো, টাইম পাবো। তো এখানে দেখো ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 5 কিলোমিটার, কত স্পিডে যাচ্ছে, 4 কিলোমিটার স্পিডে যাচ্ছে, তো 5 এর 4 ঘন্টা টাইম লাগবে এই 5 কিলোমিটার পথটা যেতে। একইভাবে এখান থেকে আমি টোটাল সময় পেয়ে যাব এই তিনটে ডিস্টেন্সের, তো টোটাল টাইম। তো ফার্স্টের যে টাইমটা লাগছে সেটা হলো 5 এর 4 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কত পথ যাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে যাচ্ছে 10 কিলোমিটার পথ এবং কত স্পিডে যাচ্ছে, 5 কিলোমিটার স্পিডে যাচ্ছে, তাহলে 10/5 করলে আমরা পেয়ে যাব টাইম, অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড করলে টাইম পেয়ে যাব। একইভাবে তারপরেরটা দেখো, এখানে টোটাল ডিস্টেন্স যাচ্ছে 6 কিলোমিটার এবং টাইম লাগছে 8 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 6/8 ঘন্টা কিন্তু টাইম লাগছে। এই তিনটে টাইমকে আমি যোগ করে দিলে পেয়ে যাব 21 কিলোমিটার যেতে তার টোটাল টাইম কত সময় লাগছে। তো এখান থেকে সিম্পলি যোগ করো লসাগু করে, এখানে লসাগু করলে এখান থেকে পাবে কত, 5 40, তাহলে এখানে 4 10 কে 40, এখানে থাকবে 50, এখানে 5 8 40, এখানে হবে 80, এখানে 8 দিয়ে 5 5 6 কত হবে 30, তাহলে এত ঘন্টা টাইম হবে। এখানে যোগ করো 50 আর 80 যোগ করলে 130 আর 30 160, 160/40 কাটাকুটি করলে হয়ে যাবে 4, অর্থাৎ 4 ঘন্টা টাইম লাগবে 21 কিলোমিটার ডিস্টেন্স যেতে। তাহলে এখান থেকে এবার গড় বেগ বার করো। গড় বেগ মানে কি, গড় বেগ মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স গেছে 21 কিলোমিটার, টাইম লাগছে কত, 4 ঘন্টা, তাহলে 21/4 কিলোমিটার পার আওয়ার বেগে সে যাচ্ছে, এভারেজ স্পিড। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত এখানে বলেছে কত, 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 9:11। তো এই কোশ্চেনটা দুটো ভাবে সলভ করাবো, যার যেটা বেস্ট লাগবে সে সেই প্রসেস অ্যাপ্লাই করবে। তো ফার্স্টে হলো আমি যেটা করাবো সেটা হলো রেশিও মেথড। রেশিও মেথডটা কি, ফার্স্টে করাবো রেশিও রেশিও মেথড। তো রেশিও মেথড বলতে কি, ফার্স্টে কি বলেছে, মিল্ক এন্ড ওয়াটারের রেশিও, মিল্ক এন্ড ওয়াটারের রেশিও কত বলেছে, ফার্স্টে ছিল 3:2, তারপর এর সঙ্গে কিছু পরিমাণ জল মিশিয়েছে, মেশানোর পরে এর রেশিও হয়ে গেছে কত, 9:11 এর রেশিও হয়ে গেছে। তো এখানে কোশ্চেনের দিকে খেয়াল করো যে ওই মিশ্রণ মানে ফার্স্টে যে 3:2 রেশিওর মিশ্রণ ছিল দুধ এবং জলের, তারপরে ওই মিশ্রণের সাথে কি মেশাচ্ছে, ওই মিশ্রণের সাথে কত পরিমাণ জল মেশালে, কি মেশাচ্ছে, জল মেশাচ্ছে, দুধ কিন্তু আর মেশানো হচ্ছে না। এইটাই এখান থেকে খেয়াল করতে হবে রেশিও মেথডের ক্ষেত্রে।
তো রেশিও মেথডের ক্ষেত্রে দেখো প্রথমে যখন রেশিও ছিল এখানে দুধ এবং জল ছিল 3:2, লাস্টে ছিল 9:11। এখানে কিন্তু শুধুমাত্র কিসের কোয়ান্টিটি চেঞ্জ হবে, জলের কোয়ান্টিটি চেঞ্জ হবে, কারণ জলটাকে মেশানো হচ্ছে, দুধের কোয়ান্টিটি কিন্তু চেঞ্জ হবে না। তাই আমি কি করব, রেশিওটাতে আমি দুধের যে নিউমেরিক সংখ্যাটা আছে, নিচে আছে 9, উপরে আছে 3, এই দুটোকে সেম করার চেষ্টা করব। তাহলে প্রথম সমীকরণ প্রথম রেশিওর সাথে আমি যদি এখানে 3 গুণ করি তাহলে মিল্ক এখানে 3 3 9 হয়ে যাবে। একইভাবে দ্বিতীয়টার সাথে আমি মিল্কটাকে সেম করার জন্য 1 গুণ করছি। তো গুণ করার পর আমি এখান থেকে পাচ্ছি প্রথম রেশিও থেকে 3 3 9, 3 2 6 মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিও। আর লাস্টের তার থেকে 1 গুণ মানে সেমই থাকবে, 9:, এখানে 11 হবে। এবার এখানে খেয়াল করো মিল্কের যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু সেম হয়ে গেছে, উপরেও নয় লাস্টেও নয়, অর্থাৎ মিল্ক কিন্তু মেশানো হচ্ছে না, জল এখানে মেশানো হচ্ছে। তো জল মেশানোর ফলে কি হচ্ছে দেখো, আগে ছিল 6 ইউনিট জল, এখন হচ্ছে 11 ইউনিট জল। তো এখন কত ইউনিট জল বেড়ে গেছে, এখন 5 ইউনিট জল বেড়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে আজকে বলে রাখি যে যখনই এইভাবে রেশিও চেঞ্জ করে তোমাদের অঙ্ক করতে হবে, তো ফার্স্ট রেশিও দেখো এখান থেকে চেঞ্জ হয়েছে কত, 3:2 চেঞ্জ হয়েছে 9:6। সুতরাং এর পরবর্তীতে অঙ্কে যাই কাজে লাগুক না কেন আমি ফার্স্ট রেশিও অ্যাপ্লাই করব, কোনটা, ফার্স্ট রেশিওর ক্ষেত্রে অ্যাপ্লাই করব এই 9:6, মানে পরিবর্তিত যে রেশিওটা হয়েছে সেই রেশিওটাকেই কিন্তু আমি ফার্স্ট রেশিও হিসেবে অ্যাপ্লাই করব, কখনোই কিন্তু আমি 3:2 রেশিও হিসেবে অ্যাপ্লাই করব না। উদাহরণস্বরূপ বলছি, এখানে যদি বলি যে 45 লিটার জল ছিল, এখানে ফার্স্টে বলে দিয়েছে, তো 45 লিটার জল সমান আমি কিন্তু 45 লিটার মিশ্রণ ছিল, 45 লিটার মিশ্রণ আমি বলতে পারি না যে 3 আর 2 মানে 5, 5 সমান 45 লিটার, 1 সমান 9 লিটার, অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। খেয়াল রাখবে রেশিও যখন চেঞ্জ করব নতুন যে রেশিওটা হবে সেই রেশিও নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এখানে 45 লিটার মিশ্রণ বলা আছে, তো 45 লিটার মিশ্রণ মানে কি, এখানে আছে 9 আর এখানে আছে 6, 9 আর 6 যোগ করলে কত হয় 15, অর্থাৎ 15 সমান বলা আছে কত, 45 লিটার বলা আছে। 1 সমান কত, 1 সমান 45 কে 15 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত, 3 লিটার। বার করতে হবে কি, বার করতে হবে এই 5 এর ভ্যালু, অর্থাৎ কত ইউনিট জল এখানে যোগ করা হয়েছে। তাহলে 5 সমান কি 3 × 5 মানে 15 লিটার, অর্থাৎ কত ইউনিট জল যোগ করা হয়েছে, 15 লিটার জল যোগ করা হয়েছে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি রেশিও মেথড বোঝা যেতে পেরেছি। এছাড়া আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে নরমাল মেথড, সেই মেথডও তোমরা অ্যাপ্লাই করতে পারো। বেসিক মেথড কিন্তু জানা অবশ্যই দরকার, এটা হলো বেসিক মেথড। এখানে দেখো ফার্স্টে কি বলেছে, দুধ আর জলের অনুপাত, কত লিটার দুধ ছিল, টোটাল 45 লিটার। কি অনুপাতে ছিল, মিল্ক অ্যান্ড ওয়াটার কি অনুপাতে ছিল, সেটা 3:2 অনুপাতে। তাহলে এখান থেকে অবশ্যই তোমরা বার করে নিতে পারবে যে কতটা মিল্ক ছিল কতটা ওয়াটার ছিল। তাহলে 3 আর 2 যোগ করলে 5, 5 মানে কত, 5 মানে 45, 1 মানে কত, 1 মানে 9 লিটার। আচ্ছা, আগেরটার সঙ্গে কিন্তু কম্পেয়ার করলে চলবে না, আগেরটা একরকম প্রসেস ছিল, সেই কারণে এখানে আমি রেশিও যেটা 9:6 ছিল, আর এটা কিন্তু আলাদা প্রসেস, সেই কারণে এর সাথে রিলেট করবে না। হয়তো তোমরা কোশ্চেন আসতে পারে যে এক্ষুনি স্যার বললেন যে 5 মানে 45 লেখা যাবে না, অর্থাৎ 3 + 2 এটা লেখা যাবে না। তো এটা খেয়াল রাখবে, ওটা আলাদা মেথড ছিল, এটা আলাদা মেথড, ওই মেথডও তোমরা সলভ করতে পারো বা এই মেথডও সলভ করতে পারো। তো এখানে দেখো 1 মানে কত পেলে 9 লিটার, তো 9 মানে 1 মানে 9, তাহলে 3 মানে কত, এর সাথে 9 গুণ করো, 3 9 27 লিটার মিল্ক, আর এর সাথেও 9 গুণ করো, 9 2 18 লিটার, কি 18 লিটার হলো জল আছে এই প্রথম মিশ্রণে, অর্থাৎ 45 লিটারের মিশ্রণে। এবার এখানে খেয়াল করো যে ওই মিশ্রণে কতটা জল মেশালে। তো ফার্স্টের যে মিশ্রণ ছিল তাতে কি ছিল, 27 লিটার দুধ আর 18 লিটার জল। তো মনে করি আমি এই মিশ্রণে x লিটার আরো জল মিশিয়েছি। জল মেশানোর ফলে রেশিও কি দাঁড়াচ্ছে, রেশিও দাঁড়াচ্ছে দেখো 9:11। এবার এখানে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে তোমরা x এর ভ্যালু পেয়ে যাবে, এবং সেই x এর ভ্যালুটাই হবে কি, x এর ভ্যালুটাই হবে কি কতটা জল মেশানো হয়েছে। তো এখানে 9 আর 27 কাটলে এখানে হচ্ছে 3, কোনাকুনি গুণ করলে x + 18 সমান 3 11 কত হচ্ছে 33, x এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে 33 থেকে 18 বাদ দিলে 15 লিটার। তো তোমরা এই প্রসেসও অ্যাপ্লাই করতে পারো বা রেশিও মেথড অ্যাপ্লাই করতে পারো, তবে রিকমেন্ড থাকবে রেশিও মেথডটা অ্যাপ্লাই করা, কারণ রেশিও মেথডে তোমরা দ্রুত সলভ করতে পারবে। চলে আসো পরের কোশ্চেনে। 3 ব্যক্তির
বয়সের সমষ্টি বলা আছে কত, বয়সের সমষ্টি বলা আছে 171 বছর। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল বলা আছে কত, 8:7:6। তাদের প্রত্যেকের বর্তমান বয়স কত জানতে চাইছে। তো এখানে তিন ব্যক্তির যে বয়সের সমষ্টি বলা আছে এটা বর্তমান বয়সের সমষ্টি বলা আছে, কিন্তু এখানে যে রেশিও বলেছে সেখানে কিন্তু 8 বছর পূর্বে তাদের বয়সের কথা বলেছে। অর্থাৎ 8 বছর পূর্বে একজনের বয়স ছিল আমি ধরে নিই 8x বছর, আরেকজনের বয়স ছিল 7x বছর, আর একজনের বয়স ছিল কত 6x বছর। 8 বছর পরে 8x বছর যার বয়স ছিল আগে তার এখন বর্তমান বয়স কত হবে, মানে 8 বছর পরে বয়স কত হবে, 8 বছর পরে বয়স হবে, এর সঙ্গে 8 যোগ করো, এর সঙ্গেও 8 যোগ করো, এর সঙ্গেও 8 যোগ করো, তাহলে পেয়ে যাবে এই তিনজন ব্যক্তির বর্তমান বয়স। তো এইদের তিনজন ব্যক্তির বর্তমান বয়স কিন্তু এখানে দেখো বলে দিয়েছে, তাই এই তিনটিকে যোগ করো, সেটা কত বলেছে, অঙ্কেই বলে দিয়েছে 171 বছর। এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে। তো 8x 7x মানে হবে 15x, তার সঙ্গে 6 যোগ করলে হয়ে যাবে কত 21x 21x, আর 3টে 8 যোগ করলে কত হবে 3 8 24 ইকুয়াল টু 171। তো প্র্যাকটিস লেভেল এমন রাখতে হবে তোমাদের কিন্তু ফার্স্ট লাইন দেখেই এই লাইনটা লিখতে হবে, ফার্স্ট লাইন লেখার কিন্তু এক্সাম হলে দরকার নেই। অর্থাৎ এখান থেকে পড়ে যখন বুঝতে পারলে 28 7 15, 15 8 6 21, 21x প্লাস এখানে 8 বছর করে তিনজনের বাড়বে, 3 8 24, তাহলে 21x প্লাস 24 ইকুয়াল টু 171। এইভাবেই কিন্তু এক্সামে তোমাদের শুরু করতে হবে। এবার এখানে দেখো 21x ইকুয়াল টু 171 থেকে 24 বিয়োগ করো, 171 থেকে সমানের ডান সাইডে গেলে 24 হবে, 171 থেকে 24 বাদ গেলে এখান থেকে 11 থেকে 4 বাদ গেলে হবে 7, আর এখান থেকে 3 মানে 147 147 হচ্ছে। এবার কাটাকুটি করো, 7 দিয়ে কাটলে কাটাকুটি হয়ে যাচ্ছে। তো x এর ভ্যালু কত পেলে, x এর ভ্যালু পেলে 7। এবার দেখো এখানে কি জানতে চাইছে তাদের প্রত্যেকের বর্তমান বয়স কত। তো দেখো আমি এখানে প্রত্যেকের বর্তমান বয়স কিন্তু ফার্স্টেই বার করেছিলাম। একজনের বর্তমান বয়স 8x প্লাস 8, আর একজনের 7x প্লাস 8, আর একজনের 6x প্লাস 8। এবার এখানে তোমরা ফার্স্টে বার করো 8x প্লাস 8, তাহলে 8x প্লাস 8 x এর ভ্যালু পেয়ে গেছো 7, তাহলে 8 ইন্টু 7 প্লাস 8 মানে 27টা 56 প্লাস 8, 56 আর 8 যোগ করলে কত হবে 64 বছর হবে। এবার একটা কথা তোমাদের বলবো যে বাকিগুলোর বয়স বার করার আগে অপশনের দিকে খেয়াল করো যে কোন অপশনে 64 আছে। ফার্স্ট অপশন চেক করলে এর মধ্যে 64 নেই, অপশনটা কেটে দাও। সেকেন্ড অপশনে 64 আছে, হতে পারে। থার্ড অপশন দেখো এর মধ্যে এই তিনটে বয়সের মধ্যে কোথাও 64 নেই, কেটে দিলে। ফোর্থ অপশন একইভাবে কেটে দিলে, তাহলে একটা অপশনে 64 আছে, বাকি বয়স বার করার দরকার নেই, অপশন বি মার্কিং করে চলে আসবে। তবে এখন প্র্যাকটিসের জন্য তোমরা বাড়িতে 7x প্লাস 8 এর ভ্যালু কি আসছে এবং 6x প্লাস 8 এর ভ্যালু কি আসছে এটা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলে ক্লাসটা করছো সেই ক্লাসটা কিসের, ফুড এসআই এক্সামের জন্য এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য। এই এক্সামের পাশাপাশি এখানে আদার্স অন্যান্য যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে প্রতিটা এক্সামের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা পরবর্তী টাইমে সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। এই এক্সামের জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, যার নাম্বার তোমরা নিচে দেখতে পাচ্ছ। হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9933434203। এই হোয়াটসঅ্যাপ ব্যাচে বা গ্রুপে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হচ্ছে, কোন দিন কোন ক্লাস হচ্ছে, বা ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন থাকলে কবে অ্যাডমিট কার্ড রিলিজ হবে বা তোমাদের কবে পরীক্ষা হতে চলেছে, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো চ্যানেলের নাম হলো দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস এন্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে। এছাড়া ম্যাথের ক্লাসের জন্য তোমাদের আরো আরেকটা চ্যানেল ফলো করতে হবে, সেটাও কিন্তু আমাদেরই নতুন চ্যানেল, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এখানে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলবো চ্যানেল দুটোকে অবশ্যই ফলো রাখবে। এছাড়া এখানে আরো আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা এখন এই চ্যানেলেই কিন্তু ম্যাথের ক্লাস করছো, তাই ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য
ম্যাথের টার্গেট যে ব্যাচটা সেই ক্লাসটা কিন্তু শুধুমাত্র এই চ্যানেলটাতে হবে, বাকি ম্যাথের ক্লাসগুলো হবে ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো তোমরা করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের এক্সামে আসা কোশ্চেন এটা। একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার স্পিডের অনুপাত বা রেশিও কত হবে সেটা এখানে বার করতে বলেছে। তো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এখানে দেখো সিম্পল কোশ্চেন। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ ঘরে। ঘন্টার কাঁটা আমি এখানে ঘড়ি আঁকছি, ঘড়ি আঁকলেই তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এটা 12টা, 6টা, 3টে, 9টা, এখানে 1টা, 2টো, 4টে, 5টা, এক সাইড আঁকলাম বা এক সাইড দরকার নেই। তো সাপোজ ধরো এখন 12টা বাজে, ঘন্টার কাঁটা 12টার ঘরে আছে, 1 ঘন্টা পরে এই কাঁটাটা কোন ঘরে যাবে, এই ঘরে যাবে, 1টার ঘরে যাবে, ঘন্টার কাঁটার কথা বলছি। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের মধ্যে কত দূরত্ব, এর ডিস্টেন্সের মধ্যে 5 ইউনিট দূরত্ব। তো এইভাবে কটা ইউনিট আছে, 60 ইউনিট আছে। তাই প্রত্যেক মিনিটে, মিনিটের কাঁটা কত ইউনিট করে ঘরে, 1 ইউনিট। তাহলে 1 ঘন্টায় কত মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট, প্রত্যেকে জানি। তাহলে 60 মিনিটে একটা মিনিটের কাঁটা কত ঘুরছে, পুরো এই পথটা ঘুরছে, মানে 12 থেকে ঘুরে আবার 12তে আসবে, যখন 1টা বাজবে তখন মিনিটের কাঁটা আসবে। তো অর্থাৎ মিনিটের কাঁটা কত ইউনিট ঘুরলো, মিনিটের কাঁটা কিন্তু 60 মিনিট ঘুরলো। তো 60 মিনিটে কত ইউনিট ঘুরছে, 360 ডিগ্রি ঘুরছে। তাহলে 5 মিনিটে কত ইউনিট ঘুরবে, 5 মিনিটে ঘুরবে 360 ডিগ্রি বাই 60, কাটাকুটি করো, কাটলে এখান থেকে পেয়ে যাবে কত, 30 ডিগ্রি কিন্তু ঘুরছে 5 মিনিটে। তো খেয়াল করো ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা তো পুরো 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে, কিন্তু ঘন্টার কাঁটা কত দূর যাচ্ছে, ঘন্টার কাঁটা যাচ্ছে কিন্তু মাত্র এই দূরত্ব। আর এই দূরত্ব মানে কত ডিগ্রি, এই দেখো এক্ষুনি বার করলাম, 30 ডিগ্রি ডিস্টেন্স। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় কত ডিগ্রি ইউনিট, 30 ইউনিট, 30 ডিগ্রি। আর মিনিটের কাঁটা কত যায়, মিনিটের কাঁটা যায় 360 ডিগ্রি। তাহলে এই দুটো রেশিও বার করো, সেটাই এখানে জানতে চাইছে। এখানে 30 1 কে 30, 30 দিয়ে কাটলে 30 12, তাহলে 1:12, এখান থেকে রেশিও পেয়ে গেলে 1:12। এখানে অপশন এতে আছে, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যে মার্কিং করবে তার অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। এখানে খেয়াল করো, এখানে তুমি যেটা বার করলে সেটা কি, সেটা কিন্তু এখানে টাইম বার করলে। তো টাইম আর স্পিডের রেশিও যখন বার করবে, স্পিডের রেশিও যখন বার করবে, তো টাইম আর স্পিড কিন্তু একে অপরের ব্যস্তানুপাত থাকে। কিভাবে বুঝলে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো স্পিড আর টাইম কি, একে অপরের ব্যস্তানুপাতে। তাহলে ব্যস্তানুপাতে যখন আছে অনুপাতটা উল্টে যাবে, অর্থাৎ 12:1 কিন্তু স্পিডের রেশিও হবে। এটা কি পেয়েছিলে, এটা পেয়েছিলে টাইমের রেশিও। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন এ কিন্তু মার্কিং করলে অ্যান্সার ভুল হয়ে যাবে, খেয়াল রাখবে কোশ্চেনের ক্ষেত্রে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত তালিকায় 2015 থেকে 2020 সাল পর্যন্ত 6টা ভিন্ন কোম্পানি দ্বারা নির্মিত ইউনিটের সংখ্যা হাজারে দেওয়া আছে। এই তালিকা মনোযোগ সহকারে পড়ে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নটা নেক্সট পেজে আছে। তো ফার্স্টে আগে তালিকাটা ভালোভাবে দেখে নাও, কোশ্চেনটা ভালোভাবে পড়ে নাও, তারপর এই বক্সের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে এবং এইরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই পাবে। তাই আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে কোশ্চেনটা তোমাদের রেখেছি। তো চলে আসো, এবার কোশ্চেন কি জানতে চাইছে। এখানে সেই বক্স যেটা ছিল সেই বক্সটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। এখানে দেখো কোশ্চেন জানতে চাইছে যে 2020 সালে এ এবং বি কোম্পানি দ্বারা নির্মিত মোট ইউনিট আর সি এবং ডি কোম্পানি দ্বারা নির্মিত মোট ইউনিটের সংখ্যার অনুপাত কত, সেটাই এখানে জানতে চাইছে। তো 2020 সালের এ আর বি দ্বারা নির্মিত মোট ইউনিট যোগ করব, আর সি আর ডি এর দ্বারা নির্মিত মোট ইউনিট যোগ করব। তো 2020 দেখো কোথায় আছে, নিচে আছে। তো এ আর বি এ দুটো যোগ করো, যোগ করলে এখান থেকে পাচ্ছ 7 8 2 9 6 6 12 2 হাতে 1 1 1 2 আর একে কত 3, 32.9 হচ্ছে। আর সি আর ডি যোগ করতে বলেছে, তাহলে 14 আর 16 যোগ করলে কত হয় 30, আর 0.9 0.3 যোগ করলে 1.2। তো 30 আর 1.2 যোগ করলে হবে 31.2। এদেরই রেশিও এখানে জানতে চাইছে। তো এখান থেকে রেশিও করে দাও, রেশিও করে দিলে এখান থেকে পয়েন্ট, এখান থেকেও পয়েন্ট উঠে গেল। তো 329:312। দেখো কোন অপশন আছে, আছে অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি
এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। সকাল 10টার সময়, কটাই বলেছে সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা 4 কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিলোমিটার হয় তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে? সেম অঙ্ক, মানে সেম সূত্রের অঙ্ক, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই সূত্রেই হবে। কি করছে? পরস্পরের দিকে যাত্রা শুরু করছে। একটা জিনিস খেয়াল করবে, যখন দুটো ব্যক্তি, সাপোজ ধরো এখানে এ পয়েন্টে একটা ব্যক্তি আছে, বি পয়েন্টে আরেকটা ব্যক্তি আছে, যখন তারা পরস্পরের দিকে, মানে এ এদিকে যা আসছে বি তার দিকেই আসছে, যখন এরকম পরস্পরের দিকে যাত্রা শুরু করবে, তো এর স্পিড যদি এক্স কিলোমিটার পার ঘন্টা হয়, বি এর স্পিড যদি ওয়াই কিলোমিটার পার ঘন্টা হয়, সব সময় তাদের রিলেটিভ স্পিড কিন্তু যোগ হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার হবে কি তাদের রিলেটিভ স্পিড। একইভাবে উল্টোটার ক্ষেত্রে ধরো, ধরো এখান থেকে এ এই দিকে যাচ্ছে এবং উল্টোটার ক্ষেত্রে এ এদিকে আসছে এবং বি এই দিকে যাচ্ছে, মানে দুজনই একই দিকে যাচ্ছে। তো এর ক্ষেত্রে ধরো এটা এ যাচ্ছে, এটা বি যাচ্ছে। এ ধরো এক্স কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, বি ধরো ওয়াই কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। তো তখন এদের রিলেটিভ স্পিড কি হবে? এদের মধ্যে যার স্পিড বেশি তার থেকে অপর স্পিডটা কিন্তু নেগেটিভ হবে, বিয়োগ হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তো এখানে দেখো পরস্পরের দিকে যেহেতু আসছে, তাহলে আমি সূত্রে বসাবো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ফার্স্টে রিলেটিভ স্পিড বসাবো। রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড যেহেতু পরস্পরের দিকে যাচ্ছে তাহলে যোগ হবে, তাহলে 3 আর 4 এই দুটো কিন্তু এখানে যোগ হবে। 3 + 4 কিলোমিটার পার ঘন্টা, একক কি আছে? কিলোমিটার পার ঘন্টা। এবার কি করবে? সমানের এখানে লেফট সাইডে একটুখানি জায়গা ফাঁক রাখবে। যদি এই কিলোমিটার পার ঘন্টাকে তোমাদের অন্য কোনো ইউনিটে অর্থাৎ মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, তার জন্য কিন্তু আমি জায়গাটা রেখে দিই। সবসময় কিন্তু এইভাবে জায়গাটা রাখবে। তারপরে দেখো এখানে বলেছে যাত্রা শুরু করার সময় তাদের মধ্যে ডিস্টেন্স কত ছিল? 17.5 কিলোমিটার। তো ডিস্টেন্সের ঘরে বসাও 17.5 কিলোমিটার। তারা কোন সময় মিলবে, মানে কত টাইম লাগবে? তো টাইমটা এখানে বার করতে হবে, অর্থাৎ টি এর ভ্যালু এখানে বার করতে হবে। এখানে দেখো 17.5 কিলোমিটার এককে আছে, সুতরাং এখানে আর একক চেঞ্জ করা তোমাদের কোনো দরকার নেই। তো এখানে 5 এর 18 গুণ করে আমরা যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি সেটা করার কিন্তু কোনো দরকার নেই, কারণ একক কিন্তু সেম এককে আছে। অর্থাৎ এখানে স্পিডটাও কিলোমিটার পার ঘন্টা এককে আছে, ডিস্টেন্সটাও কিন্তু কিলোমিটার এককে আছে। এখানে যোগ করো, 3 আর 4 যোগ করলে কত হয়? 7 ইকুয়াল টু 17.5 বাই টি। কাটাকুটি করো, 7 দিয়ে কাটলে 7 দিয়ে 14, 3 থাকছে, পয়েন্ট বসে গেল, 35, মানে 5 সাথে 35, অর্থাৎ টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হবে 2.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টা পরে তারা কিন্তু মিলিত হবে। তো কোন টাইম? তো এখানে দেখো ফার্স্টে অঙ্কের শুরুতে বলেছিল যে তারা কখন রওনা দিয়েছে? সকাল 10টার সময় রওনা দিয়েছে, অর্থাৎ 10 AM এ তারা কিন্তু দুজন দু জায়গা থেকে পরস্পরের দিকে এগিয়েছে 10 AM এ। এবং তারপর টাইম লেগেছে কত? তারপর টাইম লেগেছে 2.5 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট টাইম লেগেছে। 2.5 মানে কত ঘন্টা? 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট কিন্তু তাদের টাইম লেগেছে। তো এবার এর সাথে যোগ করো, 10টার সাথে 2 ঘন্টা 30 মিনিট, কত হয়? 12টা বেজে 30 মিনিট, 12:30 PM হবে। 12:30 PM এ তারা কিন্তু পরস্পরের সাথে মিলিত হবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ওই দুজন মহিলার গড় বয়স কত? কোশ্চেনটা ভালো কোশ্চেন, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ছেড়ে চলে আসে খালি কোশ্চেনটা না বুঝতে পারার জন্য। এখানে খেয়াল করবে কি বলছে, 8 জনের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপ থেকে দুজন মেল, দুজন পুরুষ কিন্তু কি হয়ে যাচ্ছে? চলে যাচ্ছে। দুজন পুরুষ চলে যাচ্ছে। আবার এই দুজন পুরুষ যদি চলে যায় তাহলে কতজন লোক বাকি থাকলো? 6 জন লোক বাকি থাকলো। আবার এই গ্রুপে দুজন মহিলা, দুজন ফিমেল এসে কিন্তু যোগদান করছে, তাহলে আবার গ্রুপের সংখ্যা কত দাঁড়ালো? গ্রুপের সংখ্যা কিন্তু আবার সেই 8 জন হয়ে গেল। তো এই দুজন চলে গেল, আবার দুজন আসলো, এই টাইম পিরিয়ডে কি কি হলো? এই টাইম পিরিয়ডে যে দুজন মেল চলে গিয়েছিল তাদের বয়স কত ছিল? একজনের বয়স ছিল 35 বছর আর একজনের বয়স ছিল 45 বছর। কিন্তু এই দুজন ফিমেল যখন আসলো, তখন এরা আসার ফলে কি হলো?
এই 8 জনের আগের যে গড় বয়স ছিল সেই গড় বয়স প্রত্যেকের 2 বছর করে বেড়ে গেছে। তো গড় বয়স যদি 2 বছর করে বেড়ে যায় তাহলে 8 ইন্টু 2 কত বছর বাড়লো? 16 বছর বাড়লো। 16 বছর করে গড় বয়স তো অবশ্যই বেড়ে গেল, কিন্তু এই যে 35 আর 45 বছর চলে গেল, তো এটা তো ঘাটতি হবে। তো অবভিয়াসলি তোমাদের এই 35 আর 45 এর সঙ্গে যোগ করতে হবে। 35 বছর আর 45 বছর যোগ করে যেটা হবে, এই বয়সটা তো অবশ্যই তাদের ছিল, এছাড়া তাদের এক্সট্রা বয়স কত ছিল? এক্সট্রা বয়স বেশি ছিল এই 16 বছর। সেই কারণেই কিন্তু 8 জন যে ব্যক্তি ছিল তাদের এভারেজ বয়স কিন্তু বেড়ে গিয়েছিল। বোঝাতে পেরেছি আশা করি। অর্থাৎ 35 বছর আর 45 বছরের যে পুরুষ দুটো চলে গিয়েছিল, সেই বয়সেরই যদি মহিলা যোগদান করত, তাদের এভারেজ বয়স কিন্তু বাড়তো না। যেহেতু এদের বয়সের থেকেও আরো এক্সট্রা এই 16 বছর বয়স এদের বেশি ছিল, সেই কারণে কিন্তু প্রত্যেকের 8 জনকে মানে 16কে 8 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। অর্থাৎ প্রত্যেকের এভারেজ এজ 2 বছর করে বেড়ে গেছে। তাহলে সেই দুই মহিলার বয়স কত আগে বার করে নাও। 16, 35 আর 45 যোগ করো, তাহলে 45 আর 35 যোগ করলে 80, 80 আর 16 যোগ করলে কত হবে? 96 বছর ছিল দুটো মহিলা যারা যোগদান করেছে তাদের টোটাল বয়স। এবার গড় বয়স বার করতে বলেছে, তাহলে গড় বয়স কি হবে? এই 96 ভাগ 2 করে দাও। 96 ভাগ 2 মানে কত হবে? 48 বছর। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা, তারপর আরো 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেখানে ভুল করবে সেই ভুলটা আমি ফার্স্টে দেখাচ্ছি। এখানে ফার্স্টে তারা ভুল করবে যে 2 বছরের জন্য সরল সুদ বলা আছে কত? 720, 5 বছরের জন্য সরল সুদ বলা আছে কত? 1020। তাহলে এই মাঝখানে গ্যাপ কত? মাঝখানে গ্যাপ 3 বছর, অর্থাৎ 3 বছরের জন্য সরল সুদ হবে 1020 মাইনাস 720, বিয়োগ করে দেবে 300 বছর। 1 বছরের সরল সুদ কত? 300 ভাগ 3 মানে 100 টাকা করে সরল সুদ। যারা এই প্রসেস ফলো করবে বা এইভাবে অঙ্ক করবে তাদের অঙ্ক হয়ে যাবে কি? অঙ্ক হয়ে যাবে পুরোটাই ভুল। এখানে খেয়াল করবে, এখানে কোশ্চেনের মধ্যে কি বলেছে সেটা খেয়াল করো। এখানে বলেছে যে প্রথম 2 বছরের জন্য সরল সুদ 720 টাকা লিখে নিলে। ফার্স্ট 2 বছরের জন্য সরল সুদ কত বলা আছে? 720 টাকা, মানে সুদ আসল মিলে হচ্ছে কত? 720 টাকা। তারপর দেখো এখানে বলেছে তারপর মানে 2 বছরের পর আরো 5 বছর। খেয়াল করবে 2 বছরের পর আরো 5 বছর মানে এখান থেকে আরো এক্সট্রা 5 বছর। তো আরো 5 বছরের জন্য তাহলে 2 বছরের সঙ্গে আরো 5 বছর যোগ করো, হয়ে যাচ্ছে কত? 7 বছর হয়ে যাচ্ছে। তাহলে 7 বছরের মাথায় তাদের সুদ আসল কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 1020 টাকা। তাহলে এই যে 2 বছর থেকে আরো 5 বছর, এইটাতেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অঙ্ক ভুল করবে। তো এখান থেকে আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি যে কোথায় তোমাদের ভুল হবে। তো এবার এখান থেকে সমাধান করো যে এই যে 5 বছরের গ্যাপ, এই 5 বছরে তাদের সুদ কত ছিল, মানে তাদের তাদের সুদ আসল তো দেখতে পেলে, তাহলে সুদ আসল গুলো যদি বিয়োগ করে দাও তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে কত? পেয়ে যাবে সুদ। তাহলে 1020 থেকে 720 বিয়োগ করে দাও, সুদ পাচ্ছ কত? সুদ পাচ্ছ 300 টাকা। অর্থাৎ 5 বছরের সুদ হয় 300 টাকা। 1 বছরে সুদ কত? 300/5, এখান থেকে ভাগ করো কত টাকা? 60 টাকা। তাহলে এখান থেকে বার করে নাও যে 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ 60 ইন্টু 2 120 টাকা। 2 বছরের সুদ যদি 120 হয় আর 2 বছরের সুদ আসল এখানে বলা আছে 720 টাকা, তাহলে সুদ আসল থেকে আমি যদি 2 বছরের সুদ বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব কি? আমি পেয়ে যাব এখান থেকে আসল কত টাকা ছিল। তাহলে আসল 720 থেকে 120 বিয়োগ করে দাও, আসল টাকার পরিমাণ কত? 600 টাকা। এবার এখানে পার্সেন্টেজ বার করতে বলেছে, তো আমরা সরল সুদের সূত্র বসাবো। ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100। ইন্টারেস্ট কত? 2 বছরের ইন্টারেস্ট এক্ষুনি বার করলাম 120। আসল কত? আসলও দেখো এখানে বার করলাম 600, তো ইকুয়াল টু পি এর জায়গায় বসাবো 600। টাইম কত? টাইম হলো 2 বছর, টাইমের জায়গায় 2 বসালাম। আর এর ভ্যালু আমি বার করব বাই 100। 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটলে 6 2 12, আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত? 10। তাহলে আর এর ভ্যালু কত পেলে? আর এর ভ্যালু পেলে 10%। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে
বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার হলো 10%। চলে আসো পরের কোশ্চেন, যদি x প্লাস 1/x এর ভ্যালু 2 হয় তবে এই সমীকরণের মান কত? ইজি কোশ্চেন, এবং খেয়াল করো এখানে আমি ফার্স্টে বার করব x এর মান কত। তো আমি সাপোজ এখানে আমি ধরে নিচ্ছি, যেগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আসবে, যদি তোমরা প্র্যাকটিস ঠিকঠাক না করো তাহলে কিন্তু তোমরা কত ধরতে হবে x এর মান সেটা কিন্তু তোমাদের এক্সাম হলে কিন্তু তোমাদের মাথায় আসবে না। তাই বারবার বলছি, ক্লাস শেষ হওয়ার পর অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এখানে আমি ফার্স্টে এক্স এর ভ্যালু আমি 2 বসালাম, 2 বসিয়ে চেক করে দেখব যে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা, অর্থাৎ x প্লাস 1/x এর জায়গায় আমি x এর ভ্যালু 1 বসিয়ে দেখব যে আমি 2 পাচ্ছি কিনা এদের যোগফল। তো x এর জায়গায় বসালাম 1 প্লাস 1/1, তাহলে 1/1 মানে কি? 1/1 মানে একই হয়, তাহলে 1 1 যোগ করলে কত হচ্ছে? 2। অর্থাৎ x এর ভ্যালু 1 বসিয়ে আমার কিন্তু এই সমীকরণটা স্যাটিসফাই করে গেল, অর্থাৎ আমি ধরে নেব যে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু 1। এবার আমি এই সমীকরণে এখানে কিন্তু মান বসাবো। এই সমীকরণে যখন মান বসাচ্ছি, আর এই কোশ্চেন যারা প্র্যাকটিস করবে তারা এক্সাম হলে গিয়ে কিন্তু উইদাউট পেন পেপারে সলভ করবে, মানে এইভাবে লিখে আর সলভ করার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কোশ্চেনটা যখন সলভ করিয়ে দেবো লাস্টে বলে দেবো। এখানে দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স এর ভ্যালু বসাও 1, 1 এর স্কোয়ার প্লাস 1/1 এর স্কোয়ার, তারপর আছে 1 এর কিউব মাইনাস 1/1 এর কিউব। 1 এর স্কোয়ার মানে একই হয়, 1/1 এর স্কোয়ার মানে একই হয়, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 1 একই হবে, এখানে 1 এর কিউব মানে একই হবে, মাইনাস 1/1 এর কিউব মানে একই হবে, তাহলে 1 মাইনাস 1, তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 2 ইনটু 1 এর থেকে 1 বাদ গেলে 0, তাহলে হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে 2 এর সঙ্গে 0 গুণ করলে 0, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এক্সাম হলে গিয়ে কিভাবে করবে? এক্সাম হলে গিয়ে এখান থেকে x এর ভ্যালু ফার্স্টেই তুমি এখান থেকে হিট অ্যান্ড ট্রায়ালে দেখে নিলে যে x এর ভ্যালু 1 হবে, অর্থাৎ 1 বসালে 2 মান চলে আসছে। এবার যেটা বার করতে বলেছে সেখানে চলে আসো, সেখানে এখানে দেখতে পাচ্ছ যে প্লাস আছে, মানে কিছু একটা মান আসবে, কিন্তু এখানে যখন দেখতে পাচ্ছ যে এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে এক্স কিউ আছে, এখানে 1/x কিউ আছে, তাহলে তোমার মনের মধ্যে চলে আসছে 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাবে। সুতরাং এর আগে যত কিছু সমীকরণ থাকুক না কেন, এর সাথে যেহেতু গুণ আছে, তাহলে 0-র সাথে যাই গুণ হবে 0 হবে। তো এখান থেকে আর সলভ করার দরকার নেই, অপশন সি মার্কিং করবে, নেক্সট কোশ্চেনে চলে আসবে। চলে আসো পরের কোশ্চেন, রবি টাকায় কি কিনছে? 2টো চকলেট কিনছে। এই কোশ্চেনটাও ইজি কোশ্চেন, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পড়ে বুঝতে পারে না যে কোশ্চেন কি জানতে চাইছে, সেই কারণে করতে পারে না। তো এখানে দেখো রবি টাকায় 2টো চকলেট কিনছে, কিনে টাকায় 5টা চকলেট বিক্রি করছে। তাহলে টাকায় 2টো চকলেট কিনে যদি 5টা বিক্রি করে তাহলে অবভিয়াসলি ক্ষতি হবে, তো সেই ক্ষতির পার্সেন্টেজ হার কত সেটা জানতে চাইছে। তো টাকাই বলতে কি? টাকাই বলতে 1 টাকায়, 1 টাকা, 1 টাকায় কটা চকলেট কিনছে? 1 টাকায় কিনছে 2টো চকলেট। আচ্ছা, এখানে আমি টাকাটাকে যদি আমি পয়সাতে কনভার্ট করি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। আমি 100 পয়সাকে পি দ্বারা ডিনোট করলাম, মানে পয়সাকে পি দ্বারা ডিনোট করছি। তো 100 পয়সায় কিনছে কটা চকলেট? 100 পয়সায় কিনছে 2টো চকলেট, 2টো চকলেট কিনছে 100 পয়সায়। এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি যে 2টো চকলেট কিনছে কত পয়সায়? 2টো চকলেট কিনছে 100 পয়সায়। যদি জিজ্ঞাসা করি একটা চকলেটের কিনতে তাহলে খরচা হচ্ছে কত, তো এটা কিনছে মানে কস্ট প্রাইস, এটা কি বার করছি? সিপি কস্ট প্রাইস। তাহলে একটা চকলেট কিনতে খরচা হচ্ছে কত? 100 পয়সাকে 2 দিয়ে ভাগ করে দাও, 50 পয়সা করে খরচা হচ্ছে। অর্থাৎ একটা চকলেট সে কিনছে কত টাকায়? 50 পয়সায় সে কিনছে। এবার দেখো পরের লাইনে চলে আসো, এখানে বলছে 5টা চকলেট বিক্রি করছে 1 টাকায়। তো ফার্স্টে বার করে নাও, 5টা চকলেট কিনতে, 5টা চকলেট কিনতে তার কত টাকা খরচা হয়েছে, অর্থাৎ তার কস্ট প্রাইস কত হয়েছে। তো 5টা চকলেট কিনতে, একটা চকলেট কিনতে যদি 50 পয়সা খরচা হয়, তাহলে 5টা চকলেট কিনতে 5 ইন্টু 50 পয়সা, অর্থাৎ 250 পয়সা তার কিন্তু খরচা হচ্ছে। কিন্তু এই 5টা চকলেটকে সে যখন বিক্রি করছে, বিক্রি করাকে ইংলিশে বলা হয় কি? সেলিং প্রাইস। যখন সে বিক্রি করছে, সে কত পয়সায় বিক্রি করছে? সে 1 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 100 পয়সায় বিক্রি করছে। দেখো এখানে কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে টাকায় 5টা চকলেট বিক্রি করছে, তাহলে 100 পয়সাতে সে কি করছে? 5টা চকলেট বিক্রি করছে। তাহলে কিনেছিল 250 পয়সায়, বিক্রি করছে 100 পয়সায়, অর্থাৎ তার ক্ষতি হচ্ছে কত পয়সা? তুমি
ক্রয় মূল্য থেকে ক্ষতি বার করতে গেলে সবসময় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দাও, এটা ন্যাচারাল কনসেপ্ট, প্রত্যেকের তো এই কনসেপ্ট আশা করি প্রত্যেকের কাছে আশা করবো জানো। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দাও, 150 পয়সা কিন্তু তার ক্ষতি হচ্ছে। এবার এখান থেকে ক্ষতির পার্সেন্টেজ হার বার করো, ক্ষতির শতকরা হার। ক্ষতির শতকরা হার বার করতে গেলে সবসময় নিচে বসবে কি কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, এবং উপরে বসবে কি কতটা ক্ষতি হয়েছে ইনটু 100। তো ক্ষতি কত হয়েছে, ক্ষতি হয়েছে 150 পয়সা, কস্ট প্রাইস কত ছিল 250 পয়সা ইনটু 100। কাটাকুটি করো, কাটাকুটি করলে অ্যান্সার এখান থেকে পেয়ে যাবে 5 2 10, 5 5 25, 5 দিয়ে কাটো 3 5 15, 30 দুগুণ কত হচ্ছে 60, 60% তার ক্ষতি হচ্ছে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ রবির ক্ষতির শতকরা হার কত, শতকরা হার কিন্তু 60%। চলে আসো পরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। 150 টাকার 3 বছরে দুটো ভিন্ন সরল সুদের হারে সুদের পার্থক্য বলেছে কত, সুদের পার্থক্য বলেছে 13.50 টাকা। তাহলে সুদের হারের পার্থক্য কত, এখানে কি বলেছে দুটোই কিন্তু সরল সুদে ইনভেস্ট করছে। তো সরল সুদে ইনভেস্ট করছে কোনো কোনো পার্সেন্টেজে, তো আমি ধরে নেব একটা ইনভেস্ট করছে আর পার্সেন্টেজ, আর একটা ইনভেস্ট করছে আমি ধরে নিলাম ছোট হাতের আর পার্সেন্টেজ, এবং এখান থেকে ধরে নিচ্ছি বড় হাতের পার্সেন্টেজটা বড় আর ছোট হাতের পার্সেন্টেজটা হলো ছোট। তো এখান থেকে আমার বার করতে হবে সুদের হারের পার্থক্য কত, অর্থাৎ আর মাইনাস ছোট হাতের আর এর ভ্যালু কত, এটাই আমি বার করার চেষ্টা করব। তো ফার্স্টে এখানে সরল সুদের যে সূত্র আমরা জানি, ইন্টারেস্ট ইকুয়াল টু PTR বাই 100, এই সূত্রেই কিন্তু কোশ্চেনটা এখানে সলভ হয়ে যাবে। তো এখানে ফার্স্টের ইন্টারেস্ট মানে যে ইন্টারেস্টটা বেশি সেই ইন্টারেস্টটা আগে ফার্স্টে লিখবো, অর্থাৎ 1500 টাকার 3 বছরে আর পার্সেন্টেজ হারে যদি সুদ হয় তাহলে সুদ কত হবে বাই 100, এটাই হবে ইন্টারেস্ট। আবার যদি আমি ছোট হাতের আর এই ইন্টারেস্টে যদি আমি ইনভেস্ট করি, অর্থাৎ 1500 টাকার 3 বছরে ছোট হাতের আর এর ইনভেস্টে যদি আমি ইনভেস্ট করি তাহলে সুদ কত হচ্ছে সেটাও কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। যেহেতু বড় হাতের আর কে আমি এখানে বড় ধরেছি, তো সেই কারণে এই ইনভেস্ট থেকে যেটা পাবো সেটা আমি বেশি টাকা পাবো। তো এই দুটোর আমি যদি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি কত টাকা, এদের সুদের পার্থক্য যেটা দেখো এখানে কোশ্চেনে বলা আছে 13.50। বসাও 13.50, 13.50 বসানোর পরে এখান থেকে পয়েন্ট তুলে যাও, নিচে চলে আসলো কত 100। তো নিচে যেহেতু 100 চলে আসলো তো প্রত্যেকটা 100 এখান থেকে কেটে গেল নিচের 100 গুলো, এবং ওপরে কাটাকুটি করলে এখান থেকে 0 কাটলো, এখান থেকে 0 কাটলো, এখান থেকে 0 কেটে গেল। এবার আমি যদি প্রত্যেকটা থেকে 15 এখান থেকে কাটাকুটি করি, 15 কাটলে দেখো এখানে থাকছে 10, এখানে 15 কাটলে এখানে থাকছে 10, এখান থেকে 15 দিয়ে কাটলে 9 15 135, 3 দিয়ে কাটো 3 কেটে গেল, 3 কেটে গেল, আবার 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9। তাহলে এখান থেকে পেলে কি 10r মাইনাস ছোট হাতের 10r ইকুয়াল টু 3। 10 কমন নাও, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইকুয়াল টু 3। বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এখানে 10 সমানে ডান সাইডে চলে আসলো 3/10, অর্থাৎ 0.03% হবে কি সুদের হারের পার্থক্য। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এবং আবারও বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে কিন্তু তোমরা লাইক করবে। চলে আসো পরের কোশ্চেন। এ এবং বি একটি কাজ পৃথকভাবে সম্পূর্ণ করে যথাক্রমে 18 দিনে এবং 12 দিনে। তারা দুজনে একসাথে কাজটা শুরু করলো, কিন্তু কাজটা শেষ হওয়ার 3 দিন আগে বি কাজটা ছেড়ে চলে গেল, তবে কাজটা শেষ হতে মোট কতদিন সময় লাগবে। ইজি কোশ্চেন, কিভাবে সলভ করবে। এখানে ফার্স্টে বলেছে দেখো এ কতদিনে কাজ করছে, এ কাজটা কমপ্লিট করে 18 দিনে। একইভাবে বি টোটাল কাজটা কমপ্লিট করে কত দিনে, টোটাল কাজটা কমপ্লিট করে 12 দিনে। তো এখান থেকে বার করো 18 এবং 12 লসাগু কত। 18 12 লসাগু 6 দিয়ে ভাগ করো, 318, 318 6 দুগুণ 12, অর্থাৎ এখান থেকে লসাগু পেলে কত, লসাগু পেলে 36। এটাই কি, এটাই পেলে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক যখন পেয়ে গেলে তাহলে এর এফিসিয়েন্সি তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবে। এর এফিসিয়েন্সি কত, 18 দিয়ে 36 কে ভাগ করো, ভাগ করলে এর এফিসিয়েন্সি পেয়ে গেলে 2, বি এর এফিসিয়েন্সি একইভাবে পেয়ে গেলে 36 কে 12 দিয়ে ভাগ করলে কত 3। তাহলে এখান থেকে এ এবং বি এর এফিসিয়েন্সি কত সেটা এখান থেকে তোমরা ইজিলি পেয়ে গেলে। এবার এখানে বলেছে দেখো যে কিন্তু কাজটা শেষ হওয়ার
3 দিন আগে বি চলে গেল, কাজটা যখন শেষ হওয়ার কথা ছিল তার 3 দিন আগে বি চলে গেল। এই লাইনটা থেকে কি বলতে পারছো? এই লাইনটা থেকে বুঝতে পারছো যে লাস্ট 3 দিন কে কাজ করেছে? লাস্ট 3 দিন শুধুমাত্র এ কাজ করেছে, এবং এ একদিনে কাজ করে কত ইউনিট? একদিনে কাজ করে 2 ইউনিট। তাহলে লাস্ট 3 দিন, লাস্ট 3 দিনে এ কাজ করে কত ইউনিট? কাজ করে 3 ইন্টু একদিনে কাজ করে কত ইউনিট? দেখো এখানে বার করেছি 2 ইউনিট, তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করে দাও, 6 ইউনিট কাজ কিন্তু এ একা করেছে লাস্ট 3 দিনে। তো এই 6 ইউনিট কাজ বি কিন্তু করতে আসেনি, তাহলে টোটাল কাজ ছিল কত? টোটাল ওয়ার্ক আমি এক্ষুনি বললাম 36 ইউনিট, তাহলে এর থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে বাকি কাজ কত পড়ে থাকে? বাকি কাজ পড়ে থাকে 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজ কিন্তু এ আর বি মিলিতভাবে করেছে। তাহলে এ আর বি মিলিতভাবে যদি করে তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি দেখো এখানে বার করেছি 2 প্লাস 3, তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি কত? মিলিত এফিসিয়েন্সি হলো 5 ইউনিট এফিসিয়েন্সি, অর্থাৎ এ আর বি মিলে একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। বাকি কাজ পড়ে আছে কত? 30 ইউনিট। তাহলে এই 30 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? ডে ইকুয়াল টু টাইম ইকুয়াল টু কত সময় লাগবে? টাইম ইকুয়াল টু কি? টোটাল যে ওয়ার্কটা পড়ে আছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে যে কাজটা পড়ে আছে কত? কাজটা পড়ে আছে 30 ইউনিট, আর একদিনে করে কত? 5 ইউনিট কাজ। ভাগ করে দাও, ভাগ করে দিলে এখান থেকে পেয়ে যাবে 5 ছক 30, অর্থাৎ 6 দিন কিন্তু সময় লাগবে। এবার এখানে কোশ্চেনের দিকে খেয়াল করো কি জানতে চাইছে। কোশ্চেনে দেখো বলেছে তবে কাজটা শেষ করতে মোট কত সময় লাগবে। কি বলেছে? মোট কত সময়, অর্থাৎ এ চলে গেল বা বি চলে গেল তাতে কোনো যায় আসে না, টোটাল কত সময় লেগেছে সেটাই কিন্তু এখানে জানতে চাইছে। তো টোটাল সময় লেগেছে কত? টোটাল সময় লেগেছে দেখো লাস্টে তো সরি প্রথমে তো এ এন্ড বি 6 দিন মিলে কাজ করেছে, এবং লাস্টে এ কতদিন কাজ করেছে? 3 দিন কাজ করেছে। তো 6 আর 3 যোগ করে দাও, টোটাল সময় লেগেছে কতদিন? টোটাল সময় লেগেছে 9 দিন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি আয়তক্ষেত্রাকার বাগানের কর্ণ বরাবর 52 মিটার পার মিনিট। আজকের যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা বলতে পারো আজকের এই ক্লাসে সেটা হলো এই কোশ্চেনটা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কোশ্চেনটা খেয়াল করবে। এখানে বলেছে যে আয়তক্ষেত্রাকার বাগানের কর্ণ বরাবর 52 মিটার পার মিনিট বেগে হেঁটে যেতে এর সময় লাগে কত সেকেন্ড? 15 সেকেন্ড। বাগানটার বাহু বরাবর অন্য পাশে 68 মিটার পার মিনিট বেগে হেঁটে যেতে সময় বি এরও কিন্তু একই সময় লাগে, অর্থাৎ 15 সেকেন্ড টাইম লাগে। তবে বাগানটার ক্ষেত্রফল কত সেটা বার করতে বলেছে। তো আয়তক্ষেত্রের কর্ণ আশা করি তোমরা জানো, কর্ণের সূত্র সেটা এর আগের ক্লাসগুলোতে পড়ানো হয়েছে। তো আয়তক্ষেত্রের কর্ণ হলো এটা। এই কর্ণা বরাবর যখন এ হেঁটে যাচ্ছে তখন সে কত স্পিডে যাচ্ছে? 52 মিটার পার মিনিট স্পিডে যাচ্ছে। আর এই কর্ণের অপোজিট সাইডে যে বাহু দুটো, অর্থাৎ এইটা হলো প্রস্থ আর এটা হলো দৈর্ঘ্য, এই প্রস্থ আর দৈর্ঘ্য বরাবর যখন টোটালটা হেঁটে যাচ্ছে, মানে এখান থেকে এই পর্যন্ত, আমি কালো দিয়ে মার্কিং করছি দেখো, এখান থেকে এই পর্যন্ত হেঁটে যাচ্ছে কে? এখান থেকে এই পর্যন্ত হেঁটে যাচ্ছে বি, হেঁটে যাচ্ছে কত স্পিডে হাঁটছে? 68 মিটার পার মিনিট স্পিডে হাঁটছে, এবং হাঁটলেও এদের টাইম লাগছে, বি এর টাইম লাগছে কত সেকেন্ড? বি এর টাইম লাগছে 15 সেকেন্ড। তো এখান থেকে বার করতে বলেছে যে বাগানটার ক্ষেত্রফল কত সেটা বার করতে বলেছে। আমরা পড়ে এসেছি যে কর্ণের যে সূত্র, কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র হলো কর্ণ সমান আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্যকে দয় ঐকার বিসর্গ দিলাম, আর প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস কি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হলো আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। তো রুট ওভারটা যদি লেফট হ্যান্ড সাইডে চলে আসে তো এখান থেকে কি হয়ে যাবে? কর্ণের স্কয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এখানে ফার্স্টে আমি বার করব, ফার্স্টে যে এখানে তার হচ্ছে কতটা ডিস্টেন্স যেতে হচ্ছে, অর্থাৎ কর্ণের ডিস্টেন্স কত সেটা আগে ফার্স্টে বার করব। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য কত সেটা ফার্স্টে এখানে বার করব। এখানে দেখো বলেছে 52 মিটার পার মিনিট। তো 52 মিটার পার মিনিট এটা কিভাবে বার করব? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, একই সূত্রে বার করব। তো স্পিড এখান থেকে আমার বার করতে হবে কত? ডিস্টেন্স বার করতে হবে, অর্থাৎ ডিস্টেন্স সমান কি বলতে পারি? স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স, এই সূত্র ধরেই। তো এখান থেকে বার করব ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো স্পিড কত? 52 মিটার পার মিনিট ইনটু
সময় লাগছে কত 15 সেকেন্ড। এখানে এককের দিকে এবার খেয়াল করো, একক বলেছে কিন্তু মিনিট, তো এই মিনিটকে আমাকে কি করতে হবে সেকেন্ডে কনভার্ট করতে হবে, যেহেতু 15টা হলো সেকেন্ড। তো সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হবে, এখানে ছিল 52 মিটার পার মিনিট, তাহলে মিনিটের সাথে 60 গুণ করতে হবে 52 মিটার। এই পারের অর্থ কি, পারের অর্থ হলো 1 মিনিট কিন্তু নিচে থাকবে, অর্থাৎ উপরে হলো 52 মিটার, নিচে থাকবে মিনিট, সেই কারণে একে বলা হয় 52 মিটার পার মিনিট। তো এই মিনিটকে আমি যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে মিনিটের সাথে 60 গুণ করব, সেই কারণে 60 নিচে গুণ হলো। এবার এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে 4 15 60, 4 দিয়ে কাটলে 4 13 52, অর্থাৎ 13 মিটার হবে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমি কি পেলাম, কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি এখান থেকে 13 মিটার। এবার এখানে খেয়াল করো, এখানে বলেছে যে বাগানটার বাহু বরাবর অন্য পাশে, মানে প্রস্থ এবং দৈর্ঘ্য বরাবর যাচ্ছে কোন স্পিডে, যাচ্ছে 68 মিটার স্পিডে। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা আমি এখানে দৈর্ঘ্যকে যদি আমি x ধরি আর প্রস্থকে যদি আমি y ধরি, তাহলে x প্লাস y সমান আমি এখান থেকে বলতে পারবো কত। একইভাবে এখান থেকে ডিস্টেন্স বার করতে হবে, ডিস্টেন্স কত, ডিস্টেন্স সমান স্পিড ইকুয়াল টু টাইম, স্পিড ইনটু টাইম। তো স্পিড কত, স্পিড হলো 68 মিটার পার মিনিট। মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করতে গেলে তাহলে নিচে 60 দিয়ে ভাগ করতে হবে, একই লজিকে যেটা এক্ষুনি করলাম কর্ণের দৈর্ঘ্য বার করার জন্য। তো 68/60 এখন কি হয়ে গেল মিটার পার সেকেন্ড। কত সময় লাগছে, 15 সেকেন্ড টাইম লাগছে। কাটাকুটি করো, 4 15 60, 4 17 কত হচ্ছে 68, অর্থাৎ 17 মিটার হচ্ছে কি, 17 মিটার হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তক্ষেত্রে। তাহলে এখান থেকে পেয়ে গেলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত 13 মিটার, এখান থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পেয়ে গেলে 17 মিটার। তো এবার এই সূত্রে বসিয়ে দাও, অর্থাৎ কর্ণ স্কয়ার, কর্ণ স্কয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আচ্ছা আমি দৈর্ঘ্য স্কয়ার আর প্রস্থ স্কয়ারটাকে আমি অন্যভাবে লিখছি, অর্থাৎ দৈর্ঘ্যের জায়গায় আমি লিখছি x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার। এবার কর্ণের জায়গায় কর্ণের ভ্যালু আমি বসাচ্ছি, কর্ণ কত পেয়েছি 13 মিটার, তো এখানে বসালাম 13 এর স্কয়ার ইকুয়াল টু, এবার x স্কয়ার প্লাস y স্কয়ার কে আমি অন্যভাবে লিখছি, s স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমরা জানি কি x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x y। এবার এখানে x প্লাস y এর ভ্যালুটা পুট করব, 13 এর স্কয়ার ইকুয়াল টু x প্লাস y এর ভ্যালু কত 17 এর স্কয়ার মাইনাস 2xy। তারপর এখানে এটাকে আমি এই সাইডে এনে লিখছি, এখানে দেখো 13 এর স্কয়ার মাইনাস সমান এই সাইডে চলে আসলে হয়ে যাবে কত 17 এর স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছ এখানে 2xy। 2xy টাকে আমি সমানের বাম সাইডে নিয়ে যাচ্ছি, আর 13 এর স্কয়ার মানে কত 169 মাইনাস, আচ্ছা এখানে 2x এর আগে কি ছিল মাইনাস ছিল, মাইনাস মাইনাস এখানে 17 এর স্কয়ার মানে কত, 17 এর স্কয়ার মানে হলো 289। এবার এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে এখান থেকে পাবে কত, বিয়োগ করলে এখান থেকে পাবে 0, এখান থেকে পাবে 2, এখান থেকে পাবে 1, মাইনাস 120 পাবে। মাইনাস মাইনাস সমানের এপাশে ওপাশে কেটে গেল, তাহলে 2xy সমান 120, তাহলে xy সমান কত, xy সমান 120 কে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে পেয়ে যাবে কত 60। এবার দেখো এখানে খেয়াল করে x আর y এর সময় আমি কি ধরেছিলাম, x এবং y সমান আমি ধরেছিলাম দৈর্ঘ্য এবং প্রস্থ। তো এখান থেকে আমি যদি লিখি x এর মান, x মানে কি দৈর্ঘ্য আর ইনটু y মানে কি প্রস্থ, তাহলে এখান থেকে কি পেয়েছো আলটিমেট দৈর্ঘ্য ইনটু প্রস্থ ভ্যালু কত পেয়েছো, ভ্যালু পেয়েছো 60 মিটার স্কয়ার, এখান থেকে ভ্যালু পেয়েছো। এবং দৈর্ঘ্য আর প্রস্থ সমান আমি কি বলতে পারি, এটাই মানে কি ক্ষেত্রফল, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলে কি, ক্ষেত্রফল পেয়ে গেলে 60 মিটার স্কয়ার, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, এবং আজকের যে কোশ্চেন গুলো রাখা আছে 25টা কোশ্চেন, তার মধ্যে সবথেকে বেস্ট কোশ্চেন এটা। তাই প্রত্যেককে বলবো যদি কোশ্চেনটা বুঝতে না পারো আরো একবার ক্লাসটা শেষ হওয়ার পর ভিডিও রিমাইন্ড করে দেখবে, তারপরেও ডাউট থাকলে বলবে, পরবর্তী ক্লাসে সেটাকে আবার কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করা হবে। চলে আসো পরের কোশ্চেনে। কোনো সামন্তরিকের সন্নিহিত দুটো কোণের মধ্যে অন্তর বলা আছে কত 30 ডিগ্রি, ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের অনুপাত কত। তো সামন্তরিকের আমি যদি ধরি সন্নিহিত দুটো কোণ, একটা কোণ আমি ধরলাম x, আরেকটা কোণ ধরলাম y, এটা কি ধরলাম সন্নিহিত কোণ, আমি ধরে নিচ্ছি সন্নিহিত, সন্নিহিত কোণ দুটো, একটা হলো x এবং আরেকটা হলো y। তো মাথায় রাখবে সবসময় যে সামন্তরিকের
সন্নিহিত দুটো কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তো এক্স প্লাস ওয়াই সমান আমি বলতে পারি কি 180 ডিগ্রি। এবার বলেছে কি সন্নিহিত কোণ দুটোর মধ্যে অন্তর 30 ডিগ্রি। তো আমি যদি এখানে একটা এক্সটাকে আমি যদি বড় ধরে নিই, এক্স হলো বড় সন্নিহিত কোণ, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি বলতে পারি 30 ডিগ্রি। এখান থেকে বৃহত্তম ক্ষুদ্রতম কোণের মান বেরিয়ে যাবে। এক্স এর মান বার করার জন্য এখানে অপনয়ন বা আরো যে সমস্ত প্রসেস হয় সে সমস্ত করার কোনো দরকার নেই। আমি বলে দিচ্ছি, যদি এই টাইপের কোনো সমীকরণ, যে কোনো সমীকরণ আসুক না কেন যেখানে এক্স প্লাস ওয়াই বা এ প্লাস বি একটা ভ্যালু দেওয়া থাকবে, এ মাইনাস বি একটা ভ্যালু দেওয়া থাকবে, সবসময় যেটা পজিটিভে আছে অর্থাৎ এক্স এর দুই দিকে দুটো সমীকরণে এক্স পজিটিভে আছে, সেটার ক্ষেত্রে কি করবে, এক্স এর ভ্যালু কি হবে, সমীকরণ দুটোকে ভ্যালু দুটোকে যোগ করে দাও, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তো 180 আর 30 যোগ করলে 210, 2 দিয়ে ভাগ করো, এখান থেকে পেয়ে যাবে 105 ডিগ্রি। একইভাবে ওয়াই এর মান বার করার সময় কি করবে, ওয়াই এর মান বার করার সময় এই দুটোকে বিয়োগ করবে, অর্থাৎ 180 মাইনাস 30 বিয়োগ করবে বাই 2 করবে। তো বিয়োগ করলে কত হবে 150 বাই 2। তো 150 বাই 2 মানে কত 75 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু পেলে 105 ডিগ্রি, ওয়াই এর ভ্যালু পেলে কত 75 ডিগ্রি। জানতে চাইছে কি, খেয়াল করো, জানতে চাইছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের অনুপাত। তাহলে ক্ষুদ্রতম ইস টু বৃহত্তম, এটা জানতে চাইছে। তাহলে ক্ষুদ্রতম কি পেলে, ক্ষুদ্রতম পেলে 75 ডিগ্রি, ডিগ্রি লেখার দরকার নেই, আর বৃহত্তম পেলে 105 ডিগ্রি। কাটাকুটি করো, কাটাকুটি করলে 5 দিয়ে 5 15 75, 5 2 10, 5 1 5, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 7 21, 5:7 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, যেটা আছে অপশন নাম্বার সি, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। 1 প্লাস 2 প্লাস 3, এই প্রগতিটা, এটা কি প্রগতি, সমান্তর প্রগতি। তো এই প্রগতির যোগফল 50 50, 5050। প্রগতিটির শেষ পদটা কততম পদ হবে। তো এই যে প্রগতিটা আছে এটার মান বার করার যে সূত্র সেটা কি n ইন্টু n প্লাস 1/2। তো এই সমান্তর প্রগতির সমষ্টি এখানে বলে দিয়েছে, কত বলে দিয়েছে দেখো, সমান্তর প্রগতির সমষ্টি বার করার, এই যে সমান্তর প্রগতিটা আছে এর সমষ্টির সূত্র কি n ইন্টু n প্লাস 1/2, এবং এর সমষ্টি বলে দিয়েছে 50 50 অর্থাৎ 5550। এবার এখানে বার করতে বলেছে যে n এর ভ্যালুটা কত হবে, অর্থাৎ প্রগতিটার শেষ পদ কত হবে সেটাই বার করতে বলেছে। অর্থাৎ প্রগতির শেষ পদ যদি বলা থাকতো এবং সমষ্টি যদি বার করতে বলতো, তো সাপোজ ধরো প্রগতির শেষ পদ বলা আছে 10, তাহলে n এর ভ্যালু আমি 10 পুট করতাম, 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11 বাই 2, যোগ বিয়োগ গুণ করে এখানে যা অ্যান্সার আসবে সেটাই কিন্তু হতো প্রগতিটার শেষ পদ। তো সেটাই আমি এখানে ঘুরিয়ে লিখেছি যে প্রগতির সমষ্টি, আমি সূত্র এখানে বসিয়েছি যে n ইন্টু n প্লাস 1/2 ইকুয়াল টু, ভ্যালু কত বলা আছে কোশ্চেনে, ভ্যালু বলা আছে 5050। এবার এখানে n এর ভ্যালুটা আমি বার করব। এবার যদি n এর ভ্যালু এখান থেকে তুমি গুণ করে কাটাকুটি করে বার করার চেষ্টা করো, তোমার টাইম টেকেন হয়ে যাবে। তো এখানে সবথেকে বেস্ট প্রসেস কি, বেস্ট প্রসেস হলো অপশন টেস্ট। যারা স্মার্টলি অঙ্ক করবে, কারণ তোমাদের কিন্তু এক্সাম হলে গিয়ে 50টা কোশ্চেন সলভ করতে হবে, তারা কিন্তু 100% অপশন টেস্ট করবে এবং তাদের প্র্যাকটিস লেভেলও কিন্তু সেই লেভেলে থাকবে। তাই বারবার বলছি যে ছোট ছোট টিপস গুলো বলা হয় অঙ্কের মধ্যে, সেগুলো অবশ্যই ফলো করবে, যেটা এক্সাম হলে গিয়ে তোমাদের কিন্তু বেনিফিট হবে টাইম সেভ করার জন্য। তো এখানে আমি যদি অপশন টেস্ট করি, ফার্স্ট অপশন নিলাম 50, তো n এর জায়গায় আমি 50 বসাবো, 50 প্লাস 1 মানে হবে 51/2, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত 25। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, আমার এই গুণ করে আনার টার্গেট কি, টার্গেট হলো এই 50 50 অর্থাৎ 5050 আমার আনতে হবে। তো 5050 যদি আনি, তাই এর ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট হলো 0। কিন্তু এখানে আমি গুণ করি, যদি গুণ করি তো গুণ করলে দেখবে এখানে আছে 1, এখানে আছে 5, তাহলে 1 আর 5 গুণ করলে আমার ইউনিট ডিজিট কিন্তু সব সময় কত আসবে, সব সময় কিন্তু আমার 5 আসবে। সুতরাং আমি 50 কিন্তু নিতে পারবো না, 50 অপশনটা কেটে গেল। একইভাবে 51 নেব, 51 ইন্টু 51 প্লাস 1 মানে কত হচ্ছে 52/2, তো এখানে 2 দিয়ে কাটলে 26 দুগুণ 52, তো এখানে আমার ইউনিট ডিজিট কত আসছে, ইউনিট ডিজিট 6। তো অপশন বিও কেটে গেল, অপশন বি হবে না। অপশন সি এর দিকে খেয়াল করো, 100 প্লাস 1 করলে কত হবে 101/2, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 50, গুণ করো, গুণ করলে এখান থেকে পাচ্ছ 50 50, অর্থাৎ তোমার এই যে সমীকরণটা ফার্স্টে বসিয়েছিলে সমীকরণটা স্যাটিসফাই হলো।
অর্থাৎ এখান থেকে 50 পেয়ে গেলে কোন মানের জন্য, n এর ভ্যালু 100 এর জন্য। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 100, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তাহলে কি বললাম, কোশ্চেনটা কিন্তু অবশ্যই অপশন টেস্ট করবে। চলে আসো পরের কোশ্চেন। আর যদি তুমি সলভ করতে চাও, এখানে 2 গুণ করো, এর সাথে 2 গুণ করে তারপর n স্কয়ার প্লাস 1, তারপর সমীকরণ দ্বিঘাত সমীকরণ আসবে, তার ভাঙতে কিন্তু অনেক টাইম লাগবে। তাই যে টিপস গুলো শেখানো হয় সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। অপশন টেস্ট ইজ দ্য বেস্ট মেথড ফর দিস কোশ্চেন। চলে আসো পরের কোশ্চেন। একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, তার ভূমি এবং উচ্চতার অনুপাত বলা আছে, ওই ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার। আচ্ছা, ফার্স্টে এখানে ক্ষেত্রফল সমান আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা প্রত্যেকেই জানি। ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ফার্স্টে দেখো ভূমি এবং উচ্চতার অনুপাত বলা আছে, তো আমি এখান থেকে ধরে নেব যে ভূমি হলো 3x, উচ্চতা হলো 4x, 3x এবং 4x সেন্টিমিটার আমি এখান থেকে ধরে নিলাম, এবং এর সঙ্গে যদি হাফ গুণ করে দিই তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবং সেই ক্ষেত্রফলের ভ্যালুই দেখো এখানে বলা আছে কত, 1176 বর্গ সেন্টিমিটার, সেটা এখানে আমি পুট করে দিলাম। এবার এখান থেকে কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, আর 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 6, তো 6 দিয়ে এটাকে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে 6 1 কে 6, 5 থাকছে 6 9 54, 6 ছক 36, অর্থাৎ এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু কত পেলে, এক্স স্কোয়ারের ভ্যালু পেলে 196। এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হলো 14। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলে 14। জানতে চাইছে কি, জানতে চাইছে ত্রিভুজের উচ্চতা কত। তো ত্রিভুজের উচ্চতা কি ধরেছিলে, উচ্চতা দেখো লাস্টে আছে, উচ্চতা মানে কত 4, তো উচ্চতা ধরে নিয়েছিলে কত, উচ্চতা ধরে নিয়েছিলে 4x, তাহলে 4x এর ভ্যালু বার করতে হবে। তাহলে 4x মানে কি, 4 ইন্টু 14, 4 14 56 সেন্টিমিটার, এর কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি, এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু এখানে 117 দেওয়া আছে, এ বির ভ্যালু 54 দেওয়া আছে, এখানে এ বি এর থেকে বড়, তাহলে এই মান কত বার করতে হবে। ভালো কোশ্চেন, খেয়াল রাখবে এই টাইপের কোশ্চেন, এই টাইপের বীজগণিত যদি তুমি বাড়িতে সলভ না করো তাহলে এক্সাম হলে গিয়ে কিন্তু এই সমস্ত কোশ্চেন তোমাদের আটকাবে। তো খেয়াল, বারবার বলছি, কোশ্চেন গুলো যখন করানো হয়ে যাবে, অর্থাৎ ক্লাস যখন হয়ে যাবে, বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, এবং 3 দিন 4 দিন অন্তর অন্তর কিন্তু প্র্যাকটিস করবে, দরকার হলে আবার ভিডিওটা রিমাইন্ড করে দেখবে। তো এখানে দেখো 54টাকে আমি যদি এইভাবে ভাঙি, 9 ইন্টু 6, 6 নং কত হচ্ছে 54। এবার এই 9 আর 6 আমি সাপোজ ধরে নিলাম, যেহেতু এ বড় তাহলে এ সমান আমি 9 ধরলাম, আর বি সমান আমি এখান থেকে 6 ধরলাম। এই এর ভ্যালু 9 আর বি এর ভ্যালু 6 আমি এই সমীকরণটাতে বসাবো, বসিয়ে দেখবো 117 আসছে কিনা। যদি 117 চলে আসে তাহলে আমি ধরে নেব যে এর ভ্যালু 9 হবে এবং বি এর ভ্যালু 6 হবে। তো এখানে এর স্কয়ার আছে, তো এর স্কয়ার মানে কি, এর স্কয়ার মানে 9 এর স্কয়ার, আর বি এর স্কয়ার, বি এর ভ্যালু ধরেছি বি এর ভ্যালু ধরেছি 6, তো 6 এর স্কয়ার, তো 9 এর স্কয়ার আর 6 এর স্কয়ার যোগ করো, 9 এর স্কয়ার মানে কত 81, 6 এর স্কয়ার মানে কত হচ্ছে 36, যোগ করো 6 এর 1 7 আর 8 আর 3 হবে 11, অর্থাৎ 117 এখান থেকে পেয়ে যাচ্ছি। এ এর ভ্যালু 9 আর বি এর ভ্যালু 6, এখান থেকে কিন্তু সমীকরণকে স্যাটিসফাই করে গেল। তাহলে এর ভ্যালু কত পেলাম, এর ভ্যালু পেলাম 9, বি এর ভ্যালু 6। এবার এই সমীকরণে বসাবো, এই সমীকরণে বসালে এর ভ্যালু 9 বসালাম, বি এর ভ্যালু 6, আবার এর ভ্যালু 9, বি এর ভ্যালু 6, 9 প্লাস 6, 9 মাইনাস 6, উপরে হবে 9 প্লাস 6 মানে 15, 9 মাইনাস 6 মানে হবে 3, কাটাকুটি করো 3 5 15, মান কত পেলে, মান পেলে 5, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত তালিকায় 6টি বিভিন্ন পণ্য বাছাইকারী লোকের সংখ্যা এবং ওই পণ্য বাছাইকারী পুরুষ মহিলা শিশুর শতকরা সংখ্যা, কি বলেছে, শতকরা সংখ্যা দেওয়া আছে। তালিকাটি যত্ন সহকারে অধ্যয়ন করে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা নেক্সট পেজে আছে, তো ফার্স্টে আগে এখান থেকে পড়ে নাও ভালোভাবে। ছকে কি বলা আছে, এখানে বলা আছে পণ্য সংখ্যা, তারপর বলা আছে পণ্য বাছাইকারী মোট লোক সংখ্যা বলা আছে, এবং মোট লোকের মধ্যে কে কে আছে, পুরুষ আছে, মহিলা আছে এবং শিশু আছে, এবং এই যেগুলো আছে এগুলো কি আছে, শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ আকারে, অর্থাৎ এতজন লোকের 35% পুরুষ, 25% মহিলা, 40% শিশু এই কাজটা করছে। তো এইভাবে কিন্তু এ বি সি এ থেকে শুরু করে এফ পর্যন্ত এখানে তোমাদের ডেটা দেওয়া আছে। তো এবার চলে আসো কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন দেখো কি জানতে চাইছে, এখানে জানতে চাইছে যে সমস্ত পণ্য মিলিয়ে
বাছাইকারী মহিলার গড় সংখ্যা বার করো। অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত আমাদের এখানে পার্সেন্টেজ বার করতে হবে যে কতটা মহিলা কাজ করেছে। সেই মহিলার সংখ্যা বার করার পর তারপরে গড় মহিলার সংখ্যা এখান থেকে বার করতে হবে। এখানে আমি ফার্স্টে মহিলার সংখ্যা এই পেজ থেকে বার করে নিই। তো এখানে দেখো ফার্স্টে বলেছে এর ক্ষেত্রে 46280 কত পার্সেন্টেজ বলেছে, বলেছে 25%। তোমাদের পড়িয়েছিলাম ম্যাথস বাই সন্তু স্যার এই চ্যানেলে কিন্তু পড়ানো হয়েছে যে কিভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু বা ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ ভ্যালুতে কনভার্ট করতে হয়, সেগুলো কিন্তু সেখানে ডিটেলসে পড়িয়েছি, সেটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। তো 25% মানে কি, 25% মানে 1/4। 1/4 কিভাবে পেলাম যদি না বুঝতে পারো তোমরা 25%ই লিখবে, 25 এইভাবেই লিখবে। এখান থেকে আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি, 25/100 লিখবে, কাটাকুটি করো, 5 দিয়ে 5 5 25, 5 20 100, আবার 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে কি পেলে 1/4। তো সেই 1/4টাকে আমি এখানে ডাইরেক্টলি লিখলাম। যদি কাটাকুটি করো তো এই কাটাকুটি করতে এক্সামে টাইম যাবে, সেই কারণে কিন্তু আগে শেখানো হয়েছিল যে কিভাবে ফ্র্যাকশন ভ্যালুগুলো পুট করতে হয়। তো এখানে ফ্র্যাকশন ভ্যালু পুট করলাম, এখান থেকে পেয়ে গেলাম যে এ পণ্যের জন্য কতজন মহিলা কাজ করছে। একইভাবে বি পণ্যের জন্য এখানে যোগ করছি, বি পণ্যের জন্য এখানে দেখো 45540 ইন্টু 35%। তো 35% ফ্র্যাকশন ভ্যালু হয় না যেহেতু, এখানে 35/100 এখান থেকে করে দাও। একইভাবে এখানে সি এর ক্ষেত্রে কত বলা আছে, 32240 কত পার্সেন্টেজ, 55%। তো 55/100 প্লাস তারপরে দেখো ডি এর জন্য কতজন লোক, 60430 ইন্টু কত পার্সেন্টেজ, 50%। মানে হাফ, তো ইন্টু হাফ করে দাও, প্লাস কত, প্লাস দেখো 36230 ইন্টু কত পার্সেন্টেজ, 20%। মানে 1/5 প্লাস এখানে দেখো 53990, তো 53990 ইন্টু কত পার্সেন্টেজ, দেখো মহিলাদের ক্ষেত্রে 40%। মানে 2/5 গুণ করো। এবার এই কাটাকুটি করে যোগ করবে, বাড়িতে তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবে। এখান থেকে যোগ করলে যোগফল কত পাবে, সেই যোগফলটা আমি ডাইরেক্টলি এখান থেকে বলছি। এখানে যোগ করলে যোগফল তোমরা পাবে পুরো টোটাল কাটাকুটি করার পরে এখানে যদি যোগ করো, যোগফল এখান থেকে পাবে 104,298। এখান থেকে তোমরা যোগফল পাবে, অর্থাৎ টোটাল মহিলা এ থেকে বি পণ্য পর্যন্ত কাজ করেছে, সেই মহিলার সংখ্যা কত পেলে 104,298। এবার এখান থেকে কি বলেছে, বলেছে গড় মহিলার সংখ্যা কত, তো কত পেলে 104,298 টোটাল মহিলা। গড় মহিলা কতগুলো ভাগ করতে হবে, গড় বার করতে গেলে, গড় সংখ্যা বার করতে গেলে ভাগ করতে হবে, দেখো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, অর্থাৎ 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে 6 1 6, 4 4, 6 7 42, 2 2, 3 6 18, 18 এখান থেকে 4 থাকছে 49, তাহলে 6 7 42, 42 হলে এখান থেকে হচ্ছে কত, এখান থেকে হচ্ছে 7। আচ্ছা এখানে একটুখানি ভুল হচ্ছে কোথাও, 6 1 6, 4 আর 4, 6 7 42, 2 2, 3 6 18, 4 4 9, 104,298। আচ্ছা 6 8 48, এখানে ভুল হচ্ছে, 6 1 6, 4 আর 4, 6 7 42, 2 আর 2 22 থাকছে, 3 6 18, 4 আর 9, 6 8 48, 1 6 দিয়ে 3 6 18, তাহলে 17383। অ্যান্সার কি হচ্ছে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার 17383 এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটাও কিন্তু এই সেম ডেটার উপরে রাখা হয়েছে। এখানে জানতে চাইছে যে এ পণ্য বাছাইকারী মহিলার সংখ্যা এবং ডি পণ্য বাছাইকারী মহিলার সংখ্যার অনুপাত কত। তো এ পণ্য বাছাইকারী মহিলার সংখ্যা কত সেটা আমি এখান থেকে বার করে নিই, একটুখানি বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখান থেকে দেখো এ পণ্য বাছাইকারীর সংখ্যা কিন্তু আমরা ফার্স্টে এইটাই করেছিলাম, যেখানে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 1 4, 2 2, মানে 22 থাকছে, 4 5 20, 2 8, 4 7 28 0, মানে 115 115 70।
এর এর লোক সংখ্যা কত 115 70। এবার বার করব কি ডি মহিলার সংখ্যা। তো ডি মহিলার সংখ্যা কোনটা, এটা এ মহিলা, এটা বি মহিলা ছিল, এটা সি ছিল, এইটা ছিল কি ডি মহিলা। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এখানে 3 2 6 0 2 2 4 আর 2 1 2 5 2 10 30 215। তাহলে ডি মহিলার সংখ্যা কটা, ডি মহিলার সংখ্যা হলো 30 215। এই দুটোর রেশিও এখানে জানতে চাইছে। তো এখান থেকে 5 দিয়ে ভাগ করো, 5 2 10 1 3 1 5 3 5 15 5 1 5 4 5 20 5 দিয়ে কাটো 5 6 30 আর 0 4 5 20 1 5 দিয়ে 3 5 15 অর্থাৎ এখান থেকে পেলে 2314 2314 6043। এটাই হবে রেশিও যেটা আছে অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। রাজীব সাইকেলে চেপে ঘন্টায় 5 কিলোমিটার বেগে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি হয় এবং 7 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে সে 20 মিনিট আগে পৌঁছায়। তো 5 কিলোমিটার যখন যাচ্ছিল তখন তার কিন্তু লেট হচ্ছিল, তখন তার দেরি হচ্ছিল। আর যখন সে একটু স্পিড বাড়ালো অর্থাৎ স্পিডটাকে 7 কিলোমিটার করলো তখন সে 20 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তার গন্তব্যস্থলের দূরত্ব কত? ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে এই টাইপের কোশ্চেন এক্সামে দেয়। কিভাবে সলভ করছি এখানে ভালোভাবে খেয়াল করো। এখানে বলেছে দেখো যখন 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে তখন সে 10 মিনিট টাইম বেশি লাগছে, অর্থাৎ 10 মিনিট এক্সট্রা লাগছে, তাই আমি এখানে 10 প্লাস করলাম। আর যখন সেই স্পিডটা একটু বাড়ালো অর্থাৎ 7 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল তখন সে কিন্তু 20 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ 20 মিনিট অ্যাডভান্স পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করছি, আমি এখানে একটা ঘড়ি আঁকি, ঘড়ি আঁকলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। সাপোজ ধরো তার সে 12টায় পৌঁছানোর কথা, যদি সে 5 কিলোমিটার স্পিডে যায় তাহলে কিন্তু তার 10 মিনিট টাইম এক্সট্রা লাগছে। তো 10 মিনিট টাইম যদি এক্সট্রা লাগে তাহলে সে কটায় পৌঁছাচ্ছে, 12টা 10-এ পৌঁছাচ্ছে। আবার যদি সে 7 কিলোমিটার স্পিডে যায়, 7 কিলোমিটার স্পিডে গেলে তাহলে সে 12টা বাজার 20 মিনিট আগে কিন্তু পৌঁছে যাচ্ছে, অর্থাৎ নির্ধারিত টাইমের 20 মিনিট আগে, মানে সে পৌঁছাচ্ছে কটা 11টা 40-এ পৌঁছাচ্ছে। এবার যদি তোমাদের বলা হয় এই দুটোর মধ্যে টাইম ডিফারেন্স কত, তাহলে টাইম ডিফারেন্স 20 থেকে 10 বিয়োগ করে 10 বলবে, অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভুল। তো 10 নয়, এখান থেকে খেয়াল করো একটা টাইম কি বললাম, একটা টাইম বললাম 11টা 40। যদি সে আগে যায় তাহলে তার পৌঁছাতে টাইম লাগবে 11টা 40, আর যদি সে 5 কিলোমিটার স্পিডে যায় তাহলে তার 10 মিনিট এক্সট্রা লাগবে, অর্থাৎ তার 12টা 10 বেজে যাবে। তাহলে এখান থেকে কত মিনিট টাইম দেখো, এখান থেকে খেয়াল করো, এখান থেকে আচ্ছা এখানে কাঁটাগুলো ঠিকঠাক দেওয়া নেই, 12টা 40। হ্যাঁ, এবার এখানে খেয়াল করো যে 5 মিনিট 5 10 মিনিট 5 15 মিনিট 5 20 মিনিট আর 5 25 আর এই 5 কত হচ্ছে 30 মিনিট। অর্থাৎ 11টা 40 থেকে তোমরা ঘড়িতেও দেখে নিতে পারো 11টা 40 থেকে 12টা 10 পর্যন্ত কত মিনিটের গ্যাপ, 30 মিনিটের গ্যাপ। তো এখান থেকে সবসময় কি করবে, যখনই এই টাইপের কোশ্চেন দেবে টাইম ডিফারেন্স কি করবে, যে দুটো টাইম থাকবে তার যোগ করে দেবে, অর্থাৎ 10 আর 20 কত হচ্ছে, 10 আর 20 হবে 30 মিনিট। এই 30 মিনিট কি, 30 মিনিট হলো টাইম ডিফারেন্স। আর এখান থেকে স্পিড কত, স্পিডের আছে অন্তর কত, স্পিডের অন্তর হলো 2 কিলোমিটার পার ঘন্টা। তো এবার এখান থেকে সূত্র দেখো, সূত্র কিন্তু অলরেডি আগে একদিন পড়িয়েছিলাম যে ডিস্টেন্স ইকুয়াল টু প্রথম স্পিডকে আমি স্পিড 1 ধরলাম, সেকেন্ড স্পিডকে আমি স্পিড 2 ধরলাম, এ দুটোর গুণফল বাই এই দুটোর অন্তর, এর মধ্যে যেটা বড় হবে সেটা ছোটটার থেকে সেটার থেকে ছোটটা বিয়োগ হবে। অর্থাৎ স্পিড 1 অন্তর স্পিড 2 ইনটু কি, ইনটু হলো সূত্রটা টাইম ডিফারেন্স। এখানে ডিস্টেন্সই বার করতে বলেছে। তো ডিস্টেন্স ইকুয়াল টু একটা স্পিড বলেছে কত, একটা স্পিড বলেছে 5 কিলোমিটার আর একটা স্পিড বলেছে 7 কিলোমিটার বেগে যাচ্ছে। এদের অন্তর কত, 7 আর 5 এর অন্তর হলো 2, তো নিচে 2 বসলো। তো এখানে দেখো বলেছে এত কিলোমিটার পার ঘন্টা স্পিডে যাচ্ছে, আর টাইমটা কি, টাইমটা দেখো বলেছে 30 মিনিট। তো মিনিটকে অবশ্যই ঘন্টায় কনভার্ট করতে হবে, মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, তাই 60 দিয়ে এখান থেকে ভাগ করলাম। 30 আর 60 কাটাকুটি করলে এখান থেকে হয়ে যাচ্ছে 2। তো এখানে উপরে গুণ করো, 5 সাথে কত হচ্ছে 35, নিচে হচ্ছে 4, 35 বার 4 কিলোমিটার ডিস্টেন্স তার যেতে হবে। তো 35 বাই 4 একে ভাগ করো, 4 8টা 32, 32 হলে এখানে 3 0, 4 সাথে 28, 2 0, 4 5 20।
8.75 কিলোমিটার, অর্থাৎ অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। একটি চৌবাচ্চা দুটো নল দ্বারা যথাক্রমে 12 মিনিট 14 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটা নল 8 মিনিটে চৌবাচ্চাকে খালি করে। যদি তিনটে নল একসাথে খুলে দেওয়া হয়, 8 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে? ভালো কোশ্চেন। এখানে ফার্স্টে যা যা বলেছে আমি ধরে নিচ্ছি এ নল ফিল করছে কত মিনিটে? 12 মিনিটে। ধরে নিলাম বি নল, অর্থাৎ প্রথম যে দুটো নলের কথা বলেছে, তো একটাকে ধরলাম এ নল এবং একটাকে ধরলাম বি নল। তো এ নল ফিল করছে 12 মিনিটে, বি নল ফিল করছে 14 মিনিটে। আর আরেকটা নল, অপর একটা নল কি করছে? অপর একটি নল 8 মিনিটে চৌবাচ্চাকে খালি করে। তো অপর যে নলটা খালি করে সেটাকে আমি সি ধরলাম, এই নলটা খালি করছে তাই আমি এখানে মাইনাস লিখলাম। এটা খালি করছে কত মিনিটে? 8 মিনিটে খালি করছে। তো এবার এই 12, 14 আর 8 এই তিনটিকে আমি কি করব? এই তিনটের আমি লসাগু বার করব। তো লসাগু বার করো, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, 7 দুইয়ে 14, এখানে কত হচ্ছে? 4 2 8। আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 3 2 6, 7 2 2 4। তো এখানে এবার এখান থেকে গুণ করো, 3 7 21, আর 21 এর সাথে কত গুণ হবে? 8। তো 21 আর 8 এর এলসিএম বার করলাম। তো এলসিএম কত হবে? এলসিএম 21 × 8 গুণ করো, কত হচ্ছে? 8 একে 8, 8 দুগুণ কত হচ্ছে? 16। তো এলসিএম পেয়ে গেলে কত? এলসিএম পেলে 16। তো এটাই হবে কি? এটাই হবে সেই চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি। এবার এখান থেকে পেয়ে যাবে কি? পেয়ে যাবে তোমরা এফিসিয়েন্সি। এ নলের এফিসিয়েন্সি কত? এ নলের এফিসিয়েন্সি 168 কে 12 দিয়ে ভাগ করো। 12 দিয়ে ভাগ করার প্রসেস কি বলেছিলাম? 12 দিয়ে ভাগ করার প্রসেস বলেছিলাম এই যে লসাগু দেখতে পাচ্ছ, এখান থেকে 12 কোনটা কোনটা গুণ করলে 12 হচ্ছে সেটা কাউন্ট করো। তো 2 আর এই 2 আর এই 3 যদি গুণ করি তাহলে 12 হচ্ছে, কারণ 3 দুগুণ 6, 6 দুগুণ 12। পড়ে আছে কোনটা? পড়ে আছে 7 আর 2। 7 আর 2 গুণ করলে 14, তো সেটাই হবে এর ভাগফল। মানে 168 কে 12 দিয়ে ভাগ করলে আমি কি পাবো? 14 পাবো। তো এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত? এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 14। একইভাবে বি এর ক্ষেত্রে দেখো, বি এর ক্ষেত্রে 7 2 গুণ করলে কত হচ্ছে? 14। তো পড়ে আছে কি? 3 × 2 6, 6 দুগুণ 12, তাহলে বি এর এফিসিয়েন্সি হবে 12। একইভাবে সি এর ক্ষেত্রে কি বার করব? 8 বার করব। তাহলে 2 আর 2 4, আর এই 2 গুণ করলে কত হচ্ছে? 8। তাহলে 8 গুণ করার পর পড়ে আছে কি? 7 আর 3। তো 7 আর 3 গুণ করলে হয় কত? 21। তো সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হলো 21। অর্থাৎ এই এফিসিয়েন্সির অর্থ কি? এ প্রথম মিনিটে 14 ইউনিট, বি প্রথম মিনিটে 12 ইউনিট জল ফিল করছে, কিন্তু সি প্রতি মিনিটে 21 ইউনিট জল কিন্তু খালি করছে। জানতে চাইছে চৌবাচ্চাটাতে যদি তিনটে নল একসাথে খুলে দেওয়া হয়, 8 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি হবে? তো এখানে দেখো প্রতি মিনিটে চৌবাচ্চা ফিল হচ্ছে কত? তো এ পাইপ ফিল করছে, বি পাইপ ফিল করছে, কিন্তু সি পাইপ খালি করছে। তাহলে এ পাইপের এফিসিয়েন্সি ফিল করছে, বি পাইপের এফিসিয়েন্সি ফিল করছে, সি পাইপের এফিসিয়েন্সি কি করছে? খালি করছে। তাই আমি এখানে মাইনাস করলাম। 14 12 যোগ করলে 26, 26 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে? 26 থেকে 21 বাদ দিলে হয়ে যাচ্ছে 5। তো 5টা কি আসছে? পজিটিভে আসছে। তো পজিটিভে যেহেতু আসছে, এটা অবশ্যই চৌবাচ্চাটাকে ভর্তি করছে, অর্থাৎ ফিল করছে। যদি এখানে নেগেটিভে আসতো সংখ্যাটা, তাহলে আমি ধরে নিতাম কি চৌবাচ্চাটা কিন্তু খালি করছে। তো এটা খেয়াল রাখবে, এখানে এই এফিসিয়েন্সি যোগ করার ক্ষেত্রে পজিটিভ আসছে কি নেগেটিভ আসছে। যদি পজিটিভ আসে তাহলে চৌবাচ্চা ফিল হবে, যদি নেগেটিভ আসে তাহলে চৌবাচ্চা কিন্তু খালি হবে। তো এবার এখানে দেখো, এখানে বলছে যে 8 মিনিট পর চৌবাচ্চা কত অংশ খালি থাকবে। তো এই তিনটে পাইপ যখন একসাথে খোলা হচ্ছে, তখন প্রতি মিনিটে কত ইউনিট করে ভর্তি হচ্ছে? 5 ইউনিট। তাহলে 8 মিনিটে কত ইউনিট ভর্তি হবে? 8 মিনিটে, তাহলে 8 মিনিটে ভর্তি হবে 8 × 5 ইউনিট, অর্থাৎ 40 ইউনিট জল কিন্তু ভর্তি হবে। এবার 40 ইউনিট জল যদি ভর্তি হয়, তাহলে এখনো ট্যাঙ্ক খালি থাকবে কত? কারণ ট্যাঙ্কের ক্যাপাসিটি 168 ইউনিট। তাহলে এর থেকে বিয়োগ করো, বিয়োগ করলে এখান থেকে 8, এখান থেকে 2, এখান থেকে 1, মানে 128 ইউনিট জল কিন্তু এখনো চৌবাচ্চাতে ধরবে, অর্থাৎ চৌবাচ্চা কিন্তু 128 ইউনিট খালি আছে। তো এবার এখানে বলেছে যে 8 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে। তো চৌবাচ্চার টোটাল পরিমাণ কত? টোটাল ক্যাপাসিটি 168, খালি থাকবে কত? খালি থাকবে 128 ইউনিট। তো এত অংশ খালি থাকবে। এবার এখান থেকে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 3 এ 4 12, 4 2 8, 4 এ 4 16, 4 2 8, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখান থেকে হবে 21, 2 দিয়ে কাটো, এখান থেকে হবে 16, অর্থাৎ 16/21 অংশ খালি থাকবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে।
চলে আসো পরবর্তী কোশ্চেন, এ এবং বি এর অনুপাত এখানে বলা আছে 2:3, বি আর সি এর অনুপাত বলা আছে, এ বি আর সি এর অনুপাত কত সেটা এখানে বার করতে বলেছে। ইজি কোশ্চেন, বহুবার করিয়েছি এর আগের 3টের ক্লাসে। এখান থেকে খেয়াল করো, এ আর বি এর রেশিও যেটা বলেছে তো ঠিক এ আর বি এর নিচে লিখবে 2/3, বি আর সি এর রেশিও যেটা বলেছে 4:3, সেটা একটুখানি পরের লাইনে এসে এখানে এই লাইনে লিখতে যাবে না, পরের লাইনে এসে এখানে বি এর নিচে 4 আর সি এর নিচে যেটা 3 সেটা বসালে, বসানোর পরে যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলো কিভাবে পূর্ণ করবে, 4-এর লেফট সাইডে গ্যাপ, তো 4-এর লেফট সাইডে গ্যাপ বলে এখানে তুমি 4 বসিয়ে দেবে, এখানে 3-এর ডান সাইডে গ্যাপ, তো এখানে বসিয়ে দাও 3। তো এখান থেকে এবার দেখো যে এ বি আর সি এর মধ্যে কোনো কমন সংখ্যা আছে কিনা, কমন সংখ্যা থাকলে কাটাকুটি করো, না থাকলে এখান থেকে গুণ করে বসিয়ে দাও। তো এখানে কমন নেই, 4 × 8 3 4 12 3 3 9, 8:12:9 অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, একজন কলা ব্যবসায়ীর টাকায় 3টে হিসাবে কিছু কলা ক্রয় করে, সেগুলোকে টাকায় 2টো হিসাবে বিক্রয় করলো, তাহলে শতকরা তার লাভ কত হবে। তো এই সেম কনসেপ্টের একটা কোশ্চেন তোমাদের একটু আগে করালাম, যেটা 100 পয়সা দিয়ে, সেম কনসেপ্ট, এখানে টাকায় সে কি কিনছে, 100 পয়সায় সে কিনছে কটা কলা, 3টে কলা সে কিনছে। তো আমি যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি যে 3টে কলা কেনে কত পয়সায়, 3টে কলা কেনে 100 পয়সায়, একটা কলা কেনে কত পয়সায়, 100/3 পয়সায়, তাহলে 2টো কলা কিনতে তার খরচা হয়েছে কত, 100 × 2/3 পয়সা তার খরচা হয়েছে, অর্থাৎ 200/3 পয়সা তার কিন্তু খরচ হয়েছে। এবার এখানে দেখো বলছে যে 2টো কলা সে বিক্রি করেছে কত, 2টো কলার এটা কস্ট প্রাইস পড়েছে কত, 200/3, আর 2টো কলার সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হলো 100 পয়সা, অর্থাৎ 1 টাকায় সে 2টো কলা বিক্রি করেছে। তাহলে তার লাভ কত, লাভ বার করতে গেলে সব সময় বিক্রয় মূল্য থেকে অর্থাৎ সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিতে হয়। তাহলে সেলিং প্রাইস 100, কস্ট প্রাইস 200/3 পয়সা, বিয়োগ করো, বিয়োগ করলে এখান থেকে পাবে কত, লাভ কত, 100/3 পয়সা তার লাভ হয়। শতকরা লাভ কত, তো লাভ পার্সেন্টেজ বার করতে গেলেও ক্ষতি পার্সেন্টেজের ক্ষেত্রে কি বলেছিলাম, নিচে সবসময় কস্ট প্রাইস থাকবে, তো লাভ পার্সেন্টেজের ক্ষেত্রেও সবসময় নিচে কিন্তু কস্ট প্রাইস থাকবে, অর্থাৎ ক্রয় মূল্য থাকবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। যখনই তোমাদের কোনো কিছু লাভ হোক বা ক্ষতি হোক বার করতে বলবে, সব সময় সেটা কস্ট প্রাইসের উপরে নির্ধারণ করতে হয়। যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় যে বিক্রয় মূল্যের উপর লাভ বা বিক্রয় মূল্যের উপর ক্ষতি, তখন আমরা সেটাকে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হিসাবে সেটা সলভ করব। তো এখানে কস্ট প্রাইস উপরে কি হবে, উপরে হবে এটা লাভ পার্সেন্টেজ, মানে উপরে হবে কতটা লাভ হলো ইনটু 100। তাহলে প্রফিট কত হয়েছে, প্রফিট হয়েছে 100/3। কস্ট প্রাইস কত ছিল, দেখো কস্ট প্রাইস 200/3 কস্ট প্রাইস ছিল ইনটু 100। তো এখান থেকে কাটাকুটি করলে এখান থেকে পেয়ে যাবে কত, এখান থেকে পেয়ে যাবে 50%। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো আজকের লাস্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন। এখানে এই টাইপের কোশ্চেন যখনই থাকবে, এক্স এর ভ্যালু ধরে নেবে 3, ওয়াই এর ভ্যালু ধরে নেবে 4। তো এখানে যা বলেছে এখানে বসাও, 7x - 4y ইজ টু, মানে নিচে বাই হবে 3x + y। এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা ভুল করে, অঙ্ক পাতাতে ভুল করে। তো অঙ্ক পাতানোর ক্ষেত্রে আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, এখানে 7 × x, মানে x এর যে ভ্যালু যেখানে যেখানে আছে আগে পুট করে নাও। x এর ভ্যালু কি বললাম, x এর ভ্যালু লিখবে 3, 7 × 3 লেখো, নিচের লাইনে যেখানে x আছে 3x, তো 3 × 3 এখানে লিখে নাও। x এর কাজ শেষ, এবার চলে আসো y এর কাজে। তাহলে y এর ভ্যালু কত, y এর ভ্যালু 4, তো -4 × 4, নিচে আছে +y, তো +4। তো এখানে 3 × 7 = 21 -16, এখানে 3 × 3 = 9 + 4। তাহলে 21 থেকে 16 বাদ গেলে কত থাকে, 21 থেকে 16 বাদ গেলে হবে 5, আর 9 আর 4 যোগ করলে হবে 13। তো 5:13 এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে অঙ্কগুলো পড়ানো হলো সেগুলো প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। এবং ক্লাস ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক করবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।